এই যে দেখেন আমি যে জিনিসটা পড়াইলাম এটা পরীক্ষায় চলে আসছে, দিস ইজ কল কনফিডেন্স, যে ভাইয়া পড়াইছে, সহজে পড়াইছে, এখন আমি অ্যান্সার করবো। দেখেন আসছে কিনা। নিম্নের কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকারের আওতায় পড়ে না? নিষেধাজ্ঞা, সত্য ঘোষণা, চুক্তি বাস্তবায়ন, আর্থিক ক্ষতিপূরণ, কোনটা? ভাইয়া কোশ্চেনটা কি দেখাচ্ছেন? না দেখাচ্ছি না, আমি বলতেছি। ও আচ্ছা আচ্ছা। আর্থিক ক্ষতিপূরণ, কম্পেনসেশন, স্পেসিফিক রিলিফ ইনক্লুডেড না। রাইট। চুক্তি বাস্তবায়ন তো সে করবে, এই যে অর্ডারিং এ পার্টি টু ডু, এটা হচ্ছে চুক্তি বাস্তবায়ন। তারপরে চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অনেক কিছু করতে পারে, চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ডিক্লারেশন আসতে পারে, প্রিভেনশন আসতে পারে, অর্ডারিং আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। বাট আমরা এই পাঁচটার মধ্যে কোনটা পাচ্ছি না। আমি আবার কোশ্চেনটা করি, নিম্নের কোন রিলিফ বা প্রতিকারটি সুনির্দিষ্ট রিলিফ বা সুনির্দিষ্ট প্রতিকারের আওতায় পড়ে না? আমরা চলে যাব সেকশন 5 এর। রাইট। সেখানে আমরা ডক্টর পপের মাধ্যমে পাঁচটা আমরা জানছি, এখন আমরা দেখবো যে ডক্টর পপের এই যে আমাকে যে অপশনটা দেওয়া হবে সেখানে একটা ডক্টর পপের মধ্যে নাই। সেগুলো কি? যেমন নিষেধাজ্ঞা, সত্য ঘোষণা, চুক্তি বাস্তবায়ন, আর্থিক ক্ষতিপূরণ, কোনটা নাই? আর্থিক ক্ষতিপূরণ নেই। তার মানে উত্তর কোনটা? আর্থিক ক্ষতিপূরণ। ক্লিয়ার? ক্লিয়ার? এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এই সেকশন 5 থেকে বারে বিজিএস এর প্রচুর কোশ্চেন আসবে, আপনারা এটা মাথায় রাখবেন। আবার আসতে পারে যে সেকশন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা মোতাবেক কয় ধরনের রিলিফের কথা বলা হয়েছে, কয় ধরনের রিলিফ, মানে এটা ধারাও 5 রিলিফও 5, কিভাবে মনে রাখবেন ধারাও 5টা? ডক্টর পপ। হ্যাঁ, মানে ধারাও 5টা, রিলিফও কয়টা? 5টা। 5টা। হ্যাঁ, এটা আর বলার কিছু নাই। ক্লিয়ার? জি। এবার দেখেন আরো কোশ্চেন আসছে, নবম নবম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় আসছে, সুনির্দিষ্ট প্রতিকার কয় ভাবে দেওয়া যায়? কয় ভাবে দেওয়া যায়? 5 ভাবে। 5 ভাবে দেওয়া যায়। তারপরে যদি আমি এবার আপনাদেরকে একটু ঘুরাই বলি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারাতে যে রিলিফের কথা বলা আছে সেখানে নিষেধাত্মক রিলিফ কয়টা? একটা। একটা, ওই যে প্রিভেন্টিভ রিলিফ। আদেশমূলক রিলিফ কয়টা? Recording in progress. আদেশমূলক রিলিফ কয়টা? 5টা। আদেশমূলক রিলিফ একটা। ক্লিয়ার? হ্যাঁ। এবার যদি আমি আপনাকে বলি যে নিম্নের কোন ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে, হ্যাঁ একটু খেয়াল করেন, নিম্নের কোন ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে? 4টা অপশন বলছি, এর মধ্যে একটা হচ্ছে উত্তর। সেটা হচ্ছে অ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে, বাটোয়ারার মাধ্যমে, অগ্রকয়ের আদেশের মাধ্যমে, নাকি রিসিভার নিয়োগের মাধ্যমে? রিসিভার নিয়োগ। কিভাবে কিভাবে পারলেন? ওই ডক্টর পপ। কিভাবে পারলেন? ডক্টর পপ। ঠিক আছে, তাইলে আজকে থেকে ডক্টর পপ দিয়ে আমরা সেকশন 5 আর পড়বো না, আমরা সেকশন 5 আজীবনের জন্য আর পড়বো না, জাস্ট ডক্টর পপ মনে রাখবো, এতে আমাদের সেকশন 5 হয়ে গেছে। এইটাই হচ্ছে মানে এটা ধরেন আপনার কি বলে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আপনি 20% আপনার ডান, এই জাস্ট একটা ওয়ার্ডের মধ্যে। আপনারা যারা পপ সং শুনেন, যে মমতাজ কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে, পপ সিঙ্গার ছিল, তো এই যে পপ জিনিসটা মনে রাখা খুবই ইজি, মাইকেল জ্যাকসন পপ সিঙ্গার ছিলেন। সো আমি আবার ডক্টর পপকে ক্লিয়ার করে দিই, ডক্টর পপের ডিতে হচ্ছে ডিক্লারেটরি স্যুট ডিক্লারেশন যেভাবে বলেন, আর হচ্ছে রিসিভার নিয়োগ যেভাবে বলেন, টিতে হচ্ছে প্রিভেন্টিভ, এটাকে আমরা সবসময় বলি নিষেধাজ্ঞা। প্রিভেন্টিভ নিষেধাজ্ঞা বলতে আমরা কি বুঝি? স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা। এটা হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন এবং টেম্পোরারি ইনজাংশন। অর্ডারিং বলতে আমরা বুঝি হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন, মানে কোনো কিছু ভেঙে ফেলতে বলা, কোনো কিছু ওখান থেকে যেটা সে করতে বাধ্য Recording সেটা। stopped. তারপর তারপর আর আর লাস্টে যে পি, সেটাতে হচ্ছে পজেশন, পজেশন নেওয়া। ক্লিয়ার? ক্লিয়ার। Recording in progress. আর প্রিভেন্টিভ রিলিফ বলতে আমরা ওই যে আমাদের ডক্টর পপের মধ্যে কিন্তু একদম ওই যে মানে 3 নম্বরে সিতে সিতে কিন্তু প্রিভেন্টিভ রিলিফই আছে। সো আমাদের ওই আমাদের ন্যামনিকও কিন্তু একদম সিরিয়ালে আসছে যে ডি আর পি, এই যে পি যেটা আছে এ বি সি, এই সিতে কিন্তু এই যে সেকশন 5 এর সি, তো এটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফের কথা বলে, এটা লাস্ট ইয়াতে আপনার বারে আসছিল। তো এগুলো আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন বাসায়, পড়া এখানেই শেষ। আর আরেকটা জিনিস যেটা একটু আগে বলছিলাম যে সেভিংস গুলো করবেন,
একটা এরকম একটা, এটা মানে খুবই আমি বলবো মানে সিলি কোশ্চেন আর কি। যদি কোনো সময় আসে যে স্পেসিফিক রিলিফ কি পেনাল লতে দেওয়া যায় কিনা, একদম চোখ বন্ধ করে দিবেন, বলবেন যে না কোনো দরকার এটা হবে না। স্পেসিফিক রিলিফ একটু আগে আমি শুরুতে বলে বলছিলাম, স্পেসিফিক রিলিফ সিভিল সুটসে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? সিভিল সুটস। এটা Sorts. কোনোভাবে পেনাল ল এনফোর্স করার জন্য দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ পেনাল লতে কোনো ডিসক্রিপশন অ্যাপ্লাই করার সুযোগ থাকে না। পেনাল লতে দেখা হয় যে যে মামলাটা করছে প্রসিকিউশন, সে সকল সন্দেহের ঊর্ধ্বে। মানে পেনাল কোডের বা ক্রিমিনাল লয়ের প্রিন্সিপাল পড়ছেন না আপনারা? এক নম্বর প্রিন্সিপাল হচ্ছে যে মানে আনটিল আনটিল ফাউন্ড গিলটি দ্য অ্যাকিউজড শ্যাল বি সিম টু বি অ্যান ইনোসেন্ট পারসন। তারপরে প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ অল দ্য অ্যালিগেশন বিয়ন্ড অল রিজনেবল ডাউট। তো ওই প্রিন্সিপাল হচ্ছে বিয়ন্ড অল রিজনেবল ডাউটের মধ্যে যদি প্রুভ করতে না পারে হি শ্যাল বি অ্যাকুইটেড। সো ওই ডিসক্রিপশন অ্যাপ্লাই করার সুযোগ ওখানে আছে বিয়ন্ড অল রিজনেবল ডাউট। আর এখানে সিভিল লতে ডিসক্রিপশন অ্যাপ্লাই করার সুযোগ শুধুমাত্র স্পেসিফিক রিলিফ অ্যাক্টে কিভাবে দেওয়া হবে সেগুলো বলা আছে। সুতরাং স্পেসিফিক রিলিফ অ্যাক্টকে পেনাল লতে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। এবার আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট দুটা সেকশন, এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে। আপনারা যদি ধরেন কোনো পরীক্ষায় স্পেসিফিক রিলিফ অ্যাক্টে যদি এই দুই ধারাই পড়েন, মানে 5, 8 আর 9, এখান থেকে দেখবেন 2-3টা কোশ্চেন পেয়ে যাবে। তো আমরা এবার সেই দুইটা সেকশন পড়বো, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 9। প্রথমটা হচ্ছে 8। একটা জিনিস খেয়াল করেন, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এ পার্সন entitled to the possession of specific immovable property, দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। এই এনটাইটেল এর মাঝখানে যে লাল লাল দাগটা, এখানে কি লেখা আছে? টাইটেল। টাইটেল। ক্লিয়ার? এভাবে পড়বেন, বের করে ফেলবেন যে তার মানে সেকশন 8 কি নিয়ে কথা বলে। টাইটেল নিয়ে। আর আর ভুলবেন কখনো? তার মানে সেকশন 8 কথা বলে টাইটেল নিয়ে। যদি বলে যে নিম্নের কোন ধারায় সত্ত্বের মামলা করা যায়, নিম্নের কোন ধারা সত্ত্ব নিয়ে কথা বলে, নিম্নের কোন ধারায় মালিকানা নিয়ে কথা বলে, নিম্নের কোন ধারায় ওনারশিপ নিয়ে কথা বলে, নিম্নের কোন ধারায় ওনারশিপ এস্টাবলিশ করার জন্য মামলা করা যায়, সেটা কোন ধারা? সেকশন 8। এই যে এনটাইটেলের মধ্যে কি আছে? টাইটেল আছে। টাইটেল। টাইটেল। সত্য। টাইটেল প্রমাণ করে পদশনে যাইতে হবে। কি প্রমাণ করে যাইতে হবে? টাইটেল প্রমাণ করেই পদশনে যাইতে হবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। যেমন এই যে একটু আগে যে অনেক কথা বললাম, অনেক 10 শতক জায়গার কথা বলে যে হ্যাঁ আমি এটার মালিক, আমি এটার মালিক। বাট সেই এই যে দখলে যাওয়ার আগে তাকে কি দেখাইতে হবে? কি দেখাইতে হবে? টাইটেল। টাইটেল টাইটেল দেখাতে হবে। টাইটেল মানে কি? সার্টিফিকেট। টাইটেল মানে কি? কাগজ। সার্টিফিকেট। মালিকানা। টাইটেল মানে হচ্ছে দলিল। টাইটেল মানে কি? জমির দলিল। দলিল। এই দলিল দেখাইয়া তারপর সে দখলে ঢুকতে পারবে। কারণ সেখানে ওই যে যে জবরদখলকারী গ্যাং সেও আছে, অনিও আছে। এখন কাগজ কার কাছে আছে? টাইটেল কার কাছে আছে? অনির কাছে আছে। কারণ সে তার কাছে কি আছে? দলিল আছে। কি আছে? দলিল। দলিল আছে। যদিও আমরা বলি যে পজিশন ইজ দ্য 90% অফ দ্য ওনারশিপ, বাট আপনি মানে যে কোনো জায়গা নিজের দখলে রাখতে পারেন এক্সেপ্ট এগেইনস্ট 1 পার্সন, একজনের বিরুদ্ধে ছাড়া। সে কে? রিয়েল ওনার। রিয়েল রিয়েল ওনার। ওনার। রিয়েল ওনার কে? যার কাছে কি থাকে? টাইটেল থাকে। টাইটেল থাকে। ভেরি গুড। তার মানে সেকশন 8 এর মামলা কি কি নিয়ে কথা বলে? টাইটেল নিয়ে কথা বলে। টাইটেল নিয়ে কথা বলে। টাইটেল নিয়ে কথা বলে। এই সেকশন 8 এর মামলা যে টাইটেল নিয়ে কথা বলে, এইটা মামলা করতে হয় লিমিটেশন অ্যাক্টের কোন আর্টিকেলের আন্ডারে? 142। কত? 140 to 144। 12 বছর। কত বছর? 12 12 বছর। বছর। 12 বছর। তার মানে এটা আপনি শিখে গেলেন। আর এটা এই টাইটেলের মামলা কি নিয়ে করা যায়? শুধুমাত্র ইমুভেবল প্রপার্টি। কি নিয়ে? ইমুভেবল ইমোভেবল প্রপার্টি নিয়ে। প্রপার্টি নিয়ে টাইটেলের মামলা করা যায় না। ক্লিয়ার? এবার আমরা চলে যাবো হচ্ছে 9-এ। আমরা আলোচনা আরো করবো, আমরা 9-এ চলে যাই। 9 হচ্ছে লেখেন এই দেখেন এখানে কি লিখছে, আমি আপনাদেরকে দেখেন। পজেস মানে কি? 9 কি নিয়ে কথা বলতেছে? দখলে ছিল, দখল। বেদখল পজেশন করে দেওয়া হয়েছে। নিয়ে কথা বলতেছে। দখল Possession- নিয়ে। এই যে পজেশন, 9 কি নিয়ে কথা বলতেছে? পজেশন নিয়ে কথা। পজিশন নিয়ে। তার মানে কেউ একজন যদি দখলে ছিল, এবার আমি একটু আপনারা নোট নেন সবাই। কেউ একজন দখলে ছিল, নাম্বার ওয়ান লেখেন ডিসপজেসড। মানে শুনেন আপনারা, আমি বাংলার সাথে সাথে ইংলিশের সাথে বাংলা বলবো, বাংলার সাথে ইংলিশও বলবো। কেন বলবো? কারণ পরীক্ষায় বাংলাতে প্রশ্ন আসে বার কাউন্সিলের বা বিভিন্ন জায়গাতে। তো এই জন্য বাংলা ইংলিশ দুইটাতেই আপনারা পরিচিত থাকবেন। তো তাতে অ্যান্সার দিতে সুবিধা হবে। তো চলেন, প্রথম লেখেন হচ্ছে সেকশন 9 এর মামলা। এটা হচ্ছে সুট বাই পার্সন ডিসপজেসড অফ ইমুভেবল প্রপার্টি, মানে একটা স্থাবর সম্পত্তি থেকে যে লোকটা বেদখল হয়েছে সে মামলা করতে আসছে। তো মামলা করার কিছু কন্ডিশন এখানে আছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে, প্রথম কথা হচ্ছে হি ইজ ডিসপজেসড। কি হয়েছে? তাকে ডিসপোজ করা হয়েছে, বেদখল করা হয়েছে। ইলিগালি করা হয়েছে। কিভাবে করা হয়েছে? ইলিগালি, ইলিগেলি। ফলোইং দ্য ডিউ কোর্স অফ ল।
মানে এই যে এখানে কিন্তু ইলিগালি বলে নাই, বলতেছে ডিউ কোর্স অফ ল ফলো করে নাই। কি করে নাই? ডিউ কোর্স অফ ল ফলো করে নাই। ফলো করে। ডিউ কোর্স অফ ল জিনিসটা কি সেটা আমি একটু পরে আলোচনা করবো, আগে কন্ডিশন গুলো লিখি। প্রথম কথা হচ্ছে হি ইজ ডিসপোজেসড, নাম্বার ওয়ান। ইভেন ভাইবাতে এটা আমাকে জিজ্ঞেস করছিল হাসান ফর সিদ্দিকী স্যার, যে সেকশন 9 এর আন্ডারে মামলা করতে হলে কি কি কন্ডিশন ফুলফিল করতে হয়। তো এটা অনেকে জানে, বাট সবগুলো যদি না বলতে পারেন আপনাকে একদম জিরো দিয়ে দিবে, বলবে যে এত সহজ একটা জিনিস সবকিছু বলতে পারেন না কেন। প্রথম কথা হচ্ছে দ্য পারসন হু ইজ গোয়িং টু ফাইল এ সুট, তার কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে হি ইজ ডিসপোজেসড ইলিগালি, অথবা বলবে যে উইদাউট দ্য ডিউ কোর্স অফ ল বিং ফলোড বা কম্পাইলড উইথ, যে ডিউ কোর্স অফ ল ফলো করা হয় নাই, সে ডিসপোজেড হয়ে গেছে। এন্ড হি কেম বিফোর কোর্ট উইদিন 6 months ফ্রম দ্য ডেট অফ বিং ডিসপোজেসড, মানে ডিসপোজেসড হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে মামলা করছে। 3 নম্বর লেখেন 6 মাসের মধ্যে মামলা করতে হবে। মানে 2 নাম্বারটা কি ছিল? 2 নম্বর হচ্ছে ডিউ ডিউ কোর্স অফ ল ফলো উইদাউট করা ডিউ হয়নি, কোর্স অফ ল। মানে ইলিগালি। আপনারা যদি সহজে বুঝতে চান লেখেন ইলিগালি ডিসপোজেস করা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে ডিসপোজেসড, নাম্বার টু হচ্ছে ইলিগালি করা হয়েছে সেটা, নাম্বার থ্রি হচ্ছে 6 মাসের মধ্যে মামলা করতে আসছে। 6 মাস ফ্রম হুইচ ডেট? ফ্রম দ্য ডেট অফ বিং ডিসপোজেসড, ডিসপোজেস। যেদিন তাকে ডিসপোজ করা হয়েছে সেদিন থেকে 6 মাস। ওকে। ওকে স্যার। এবং নাম্বার ফোর হচ্ছে এই মামলাটা গভর্নমেন্টের এগেনস্টে করে নাই। নাম্বার 3 প্লিজ আরেকবার। নাম্বার থ্রি হ্যাঁ, হচ্ছে 6 মাসের মধ্যে আসতে হবে। 6 মাসের মধ্যে, হ্যাঁ 6 6 মাস। নাম্বার ফোর হচ্ছে এই মামলাটা গভর্নমেন্টের এগেনস্টে করে নাই। ওকে। এই নাম্বার ফোর কিন্তু অনেকে বলে না, এটা বলবেন, তাহলে ভালো মার্কস পাবেন। আর এখানে আরো একটা সুন্দর কথা বলছে যে ডিসপোজেস উইদাউট হিজ কনসেন্ট। আরে ভাই, কার ইচ্ছা নিয়ে কে কার দখল করে নাকি? দখল তো ইচ্ছার বিরুদ্ধেই করে। দখল কি করে? ইচ্ছার। ইচ্ছার বিরুদ্ধে করে। এটা বলার দরকার নেই। তার মানে সেকশন 9 এর আন্ডারে যদি কেউ মামলা করতে চায় তাকে 4টা কন্ডিশন ফুলফিল করতে হবে। বলুন তো একটা একটা করে কি কি? একটা হচ্ছে হি ডিসপোজড এন্ড ডিসপোজেস। হ্যাঁ। ডিসপোজ ডিসপোজেস। হয়েছে, ডিউ কোর্স অফ ল এনফোর্স হয়নি। আর হুম, হচ্ছে 6 মান্থের মধ্যে আসতে হবে। হুম। কিন্তু হচ্ছে যে আর একটা ফোন নাম্বারটা হলো, ফোন নাম্বারটা দেখিনি। গভর্নমেন্টের এগেনস্টে গভর্নমেন্ট অবশ্যই করা যাবে না। গভর্নমেন্টের এগেনস্টে না। হ্যাঁ, আপনি যে মামলাটা করছেন এটা গভর্নমেন্ট এগেনস্টে করেন না, আপনি একটা কোনো ব্যক্তির বিরুদ্ধে করছেন। এই 4টা কন্ডিশন ফুলফিল যখন হবে তখন আপনি সেকশন 9 এর আন্ডারে আপনার মামলাটাকে বলা হয়, আপনার মামলা মেইনটেনেবল হবে। কি হবে? টার্মটা কি? মেইনটেনেবল। 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 আমরা যখন কোনো একটা মামলা শুরুতে নেই আমরা একটা হিয়ারিং রাখি, হ্যাঁ। এটাকে বলা হয়, যেমন ক্রিমিনাল কোর্টে আমরা এটাকে বলি অ্যাডমিশন হিয়ারিং, মানে আমরা মামলাটা নিব কি নিব না। আর সিভিল এটাকে বলা হয় মেইনটেনেবিলিটি হিয়ারিং। কি হিয়ারিং? মেইনটেন, মানে মেইনটেনেবিলিটি মামলাটা হিয়ারিং। দাঁড়ায় কিনা, মানে শুরুতেই মামলাটা টেকে কিনা, রাইট? মানে মামলাটা শুরুতে মেনটেনেবল কিনা। যদি শুরুতে দেখি মেনটেনেবল না, যেমন হুট করে দেখা গেলো কি সে সেকশন 9 আসছে বা বাদী করছে ডিসি কে, কাকে কাকে বিবাদী করছে? ডিসি কে। কাকে? ডিসি কে। ডিজিকে। ডিসি মানে কি? গভর্নমেন্ট। ডিসি মানে কি? গভর্নমেন্ট গভর্নমেন্ট। রিপ্রেজেন্ট করছে। এরকম একটা প্রশ্ন আসতে পারে নেক্সট পরীক্ষায় যে ক আহ, আহ, ক একটা জায়গা থেকে বেদখল হলো, বেদখল হওয়ার পর সে স্থানীয় এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা করতে আসলো, এই মামলা কি চলবে? চলবে না। কেন চলবে না? প্রথম কথা, এবার কারণ আমরা ডিসি গভর্নমেন্টকে কিভাবে রিপ্রেজেন্ট ভাঙবো? করছে। প্রথম কথা হচ্ছে সে সুন্দরবন শুধু সুন্দরবন বেদখল হয়েছে। বেদখল হলে মামলা করতে হয় কোন ধারায়? সেকশন 9-এ। 9। আমরা 9 চলে আসলাম, এভাবে করে আস্তে আস্তে ভাঙবেন। তারপর আমরা দেখবো, সুতরাং যেহেতু 9 আসছে, 9 আসতে হইলে 9-এর একটা কন্ডিশন হচ্ছে এই মামলাটা গভর্নমেন্টের এগেইনস্টে চলবে না। আর এসিলেন্ট হচ্ছে কি? গভর্নমেন্টের লোক। এসিলেন্ট কার লোক? গভর্নমেন্টের গভর্নমেন্ট। এটা হচ্ছে একটা এন্টিটি, বাট গভর্নমেন্ট যারা চালায় তারাই গভর্নমেন্ট, রাইট? যেমন গভর্নমেন্ট কারা চালায়? এসিলেন্ট, ইউএনও, ডিসি, এরা হচ্ছে গভর্নমেন্টের লোক। তো এখানে যদি এরকম কোনো নাম থাকে, বা এমন হতে পারে যে সমাজসেবা অফিসার, পুলিশ, এর মানে যাই থাকে, এরা সবাই তো গভর্নমেন্টের আন্ডারই থাকে, তাই না? তো এদের এগেনস্টে মামলা চলবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কিন্তু যদি বলে যে সে উম সত্য এবং ঘোষণার মামলা নিয়ে, সরি, সত্য এবং দখলের মামলা নিয়ে আসছে, তখন সেখানে কি গভর্নমেন্টের কাছে মামলা চলবে? 8-এ যেতে হবে। সেখানে সেকশন গভর্নমেন্টের কাছে অফিসে মামলা যেতে চলবে? হবে। চলবে। চলবে। সত্য সেখানে মামলায় সেখানে চলবে, রাইট? কিভাবে চলবে? সেকশনে কালকে 8-এ চলে যেতে হবে, হ্যাঁ, কারণ ইন্টারজেল ওইখানে। কালকে ধরেন অনির যে 10 শতক জায়গা, সেটা গভর্নমেন্ট হচ্ছে ওখান দিয়ে একটা রাস্তা তুলে নিল, বাট অনিদেরকে কোনো ডাকেও নাই, জিজ্ঞাসা করে নাই, এবং কোনো ক্ষতিপূরণ দেয় নাই। তাহলে অনি এখন মামলা করতে পারবে না গভর্নমেন্টের বিরুদ্ধে? হ্যাঁ মামলা করতে পারবে। বলবে যে গভর্নমেন্ট, আপনি যে আমার জায়গায় নিছেন, আপনার টাইটেল আছে? বলবে টাইটেল তো আমার কাছে আছে।
তাহলে আপনি আমার জায়গায় কেন নিলেন? ওকে, জায়গায় নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, টাইটেল যেহেতু আমার আছে, আমাকে 3 গুণ ক্ষতিপূরণ দেন। কত গুণ দেন? 3 গুণ ক্ষতিপূরণ দেন। ক্লিয়ার? স্যার ক্ষতিপূরণ নিয়ে তো কোনো কোশ্চেন করা যায় না মেবি। আরে বাবা, এটা তো আসবে ইসের আন্ডারে, ল্যান্ড লয়ের আন্ডারে আসবে। এই যে না না, তুমি আমি যখন, বলছিলাম যে আমাদের কনস্টিটিউশনে মনে হয় এটা বলা যে ক্ষতিপূরণ গভর্নমেন্ট যেটা ডিসাইড করবে এটা নিয়ে মনে হয় কোনো কোশ্চেন করা যাবে না। না সেটা নিয়ে কোশ্চেন করা যাবে না তো, কিন্তু ওই যে 47 এর আন্ডারে, আর্টিকেল 47, কিন্তু আপনাকে হ্যাঁ যেটা স্যার। দিচ্ছে সেটা কম না, 3 গুণ, 3 গুণ দিচ্ছে। বাজার দরে 3 গুণ আপনাকে কে দিবে? ধরেন আপনি যদি আপনার জায়গাটা এখন বেচতে চান, ধরেন মোজার রেট হচ্ছে 1 লাখ, গভর্নমেন্ট দিবে 3 লাখ। সো, আর হ্যাঁ, যদি এই জায়গাটা আপনি আবার খুবই দরকার হয় যে এই জায়গাটা ছাড়া আমার কোনো জায়গা নাই, সেক্ষেত্রে আপনি হুম। রিড করতে পারেন। এখন ওই রিটের আন্ডারে গভর্নমেন্ট 47 আন্ডারে জবাব দিবে, আপনিও জবাব দিবেন, যদি হাইকোর্ট যদি দেখে যে না আসলে হার্ডশিপের মধ্যে পড়ে যাচ্ছেন, বা গভর্নমেন্টকে হাইকোর্ট বলতে পারে যে ওকে ফাইন, জায়গাটা কেন দরকার, কারণ জায়গাটা রাস্তার পাশে, তাহলে রাস্তার পাশে তাহলে অন্য জায়গায় স্থানান্তর করে দাও। যেমন আমাদের লেটেস্ট যে ল্যান্ড অ্যাক্ট আছে, যে হুকুম দখল আইন, যেটা 2018-তে যেটা নতুন করে আবার হইলো, সেখানে কিন্তু মসজিদ মন্দিরকেও স্থানান্তর করার অপশন আছে। আগে কিন্তু এটা হইতো না। বলা হচ্ছে মসজিদ বা মন্দির যদি কেউ স্থানান্তর করে, তাকে আরেক জায়গায় মসজিদ মন্দির তুলে দিতে হবে, বাট গভর্নমেন্টকে তার জায়গা দিতেই হবে, নাহলে কি ডেভেলপমেন্ট হবে না। বুঝতে পারছেন? মানে তখন আপনাকে আরেক জায়গায় স্থানান্তর করে ভালো একটা জায়গা দিয়ে দিবে গভর্নমেন্ট, কোনো সমস্যা নেই, বাট আপনাকে জায়গা দিয়ে দিতে হবে। গভর্নমেন্ট যদি চায় আপনার জায়গা নিয়ে যাবে, নিয়ে যাবে। ক্লিয়ার? এটা বুঝা গেছে? জি। জি শুনেন, স্যার। কারো কোনো কনফিউশন থাকলে সাথে সাথে বলবেন, কোনো কনফিউশন নিয়ে আমরা সামনের সেকশনে যাব না, এটা হচ্ছে আমাদের মতো। এরপরে এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই যে সেকশন 9 আন্ডারে মামলা করলাম দখল উদ্ধারের জন্য গুন্ডাদের বিরুদ্ধে, বাট আমি হাইরা গেলাম। হাইরা গেলে হাইরা গেছেন, কারণ কোনো আপিল করতে পারবেন না। কি করতে পারবেন না? কোনো আপিল চলবে না, কোনো রিভিউও চলবে না। আপিল এবং রিভিউ কি চলে না? তাহলে কি চলে? কি চলতে পারে? রিভিউ করা যেতে পারে। না না, আপিল রিভিউ তো রিভিশন চলবেই করা না। লাগে। ও রিভিশন আচ্ছা। চলতে পারে, রিভিশন চলতে পারে। মানে ও, আইনে তো আর মানা করে না, দেখেন আইনে কিন্তু হ্যাঁ। আপিল রিভিউ চলবে না বলছে, বাট কোন জায়গায় কি বলছে রিভিশন চলবে না, কি বলছে? বলে না। তার মানে না এটা না। চলতে পারে, চাইতেই পারেন আপনি। বা উপরের কোর্ট চাইলে এটাকে আরেকবার রিভিউ, সরি রিভিশন করতেই পারে। সো আমরা সেকশন 9-এ কি জানলাম আরেকবার রিক্যাপ করি, সবাই খেয়াল করে শুনুন। সেকশন 9-এ মামলা করতে হলে প্রথম কথা হচ্ছে ডিসপজেসড হইতে হবে। তারপরে এই ডিসপজেশনটা ইলিগালি হইতে হবে উইদাউট ফলোইং দ্য ডিউ কোর্স অফ ল। তারপর 6 মাসের মধ্যে আসতে হবে। গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা করা যাবে না। এই মামলার যে রেজাল্ট হবে সেই রেজাল্টের বিরুদ্ধে কোনো আপিল এবং রিভিউ চলবে না। এবার একটা একাডেমিক আলোচনা করি, যেহেতু আপনারা জাজ হবেন বা আপনারা ভালো করতে চান। এই যে ডিউ কোর্স অফ ল বলতে কি বোঝাচ্ছে? তার মানে কাউকে যদি ডিউ কোর্স অফ ল তে উচ্ছেদ করা হয়, তাহলে সে কি সেকশন 9-এর আন্ডারে আসতে পারবে? উত্তর দেন। না, তখন আসতে পারবে না। কন্ডিশন হচ্ছে উইদাউট ডিউ কোর্স অফ ল, মানে আইনের প্রক্রিয়া ব্যতি রেখে, মানে আইনকে ফলো না করে, মানে ইলিগালি। আইনকে ফলো না করার মানে সংক্ষেপ শব্দ হচ্ছে ইলিগালি। কি? ইলিগালি। সো উইদাউট ডিউ কোর্স অফ ল যদি করা হয়, তখনই তিনি সেকশন 9-এ মামলা করতে পারবেন। বাট কাউকে যদি আইন ফলো করে উচ্ছেদ করা হয়, যেমন ধরেন বিভিন্ন সময় যে এই যে আমাদের পুরো সিটি কর্পোরেশনে বা বিভিন্ন রাস্তার পাশে যে উচ্ছেদ অভিযানগুলো চলে, সেটা রাস্তাটা হচ্ছে কার? সিটি কর্পোরেশনের বা রোডস এন্ড হাইওয়ে। সেখানে ছোট ছোট খুপড়ি ঘর দিয়ে তারা চা দোকান, চাটা ছোট ছোট দোকান দেয়। এখন সিটি কর্পোরেশনে এসে এগুলো তুলে দিল, এটা কি ডিউ কোর্স অফ ল নাকি উইদাউট ডিউ কোর্স অফ ল? ডিউ কোর্স অফ ল। তাহলে কালকে, কালকে ওই চা দোকানিরা গিয়ে মামলা করতে পারবে? মামলা করতে পারবে? স্যার পারবে। আরেকবার বলুন। যিনি অ্যান্সার করছেন তিনি উত্তর দেন। যেমন সিটি কর্পোরেশন রাস্তার পাশে যে ছোট ছোট দোকানগুলো বসে না, চা দোকানদার, এদেরকে তুলে হ্যাঁ। দিচ্ছে, তুলে দিছে। কারণ রাস্তার পাশে আরো 12-13 ফুট সবটাই হচ্ছে রোডস এন্ড হাইওয়ের জায়গা, সেখানে এরা এসে অবৈধভাবে বসছে, তাদেরকে সেখান থেকে তুলে দিছে। এই তুলে দেওয়াটা ডিউ কোর্স অফ লতে হয়েছে না? হ্যাঁ। তো ডিউ কোর্স অফ লতে হইলে কালকে এই চা দোকানদাররা গিয়ে গিয়ে কি কোর্টে মামলা করতে পারবে? না, কারণ ওরা কয়টা কারণে পারবে নিজেরাই না? তো। হ্যালো। ইয়া বলেন, লিয়া বলেন কয়টা কারণে পারবে না? এই যে 4টা কারণে। লিয়া নাই, লিয়া জি আছি। বলেন কয়টা কারণে পারবে না? এই চা দোকানদাররা তাদেরকে যে উচ্ছেদ করে দিল, এই উচ্ছেদের বিরুদ্ধে কয়টা কারণে মামলা করতে পারবে না? প্রথমত হচ্ছে এটা ইলিগালি হয়নি।
আর হচ্ছে এটা মানে গভর্নমেন্টের এগেনস্টে চলে যায়। ভেরি গুড, এক্সিলেন্ট, একদম আমি এটাই চাচ্ছিলাম, মানে এই এই ডেপথ অফ নলেজটা আপনাদের থাকতে হবে, ঠিক আছে? যেমন যদি বলতো যে হ্যাঁ ইলিগালি হয়নি, আমি এটা নিতাম, বাট আমি আরো ওয়েট করতেছিলাম যে তার মাথায় এটা ধরে কিনা যে সিটি কর্পোরেশন ইজ এ পার্ট অফ গভর্নমেন্ট, রাইট? তো গভর্নমেন্টের সাথে মামলা এমনিতেই চলবে না। আবার হুম। তাদেরকে তো বৈধভাবেই মানে ডিউ কোর্স অফ ল বা লিগালি এখান থেকে কি কি করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। ক্লিয়ার? স্যার ওনাদের কোনো লিগ্যাল নোটিশ দেওয়া লাগবে না আগে? হ্যাঁ হ্যাঁ। বলতে স্যার চাচ্ছি যে কোনো নোটিশ ওনাদেরকে কি আগে দেওয়ার প্রয়োজন নেই উচ্ছেদের আগে? আরে বোকা, লিগ্যাল নোটিশ কাকে কাকে দিবে? লিগ্যাল নোটিশ কাকে দিবে? যার সাথে আমার একটা লিজের সম্পর্ক আছে, যার সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে, এরা তো রাস্তার পাশে বসারই সুযোগ নাই। লিগ্যাল নোটিশ কাদেরকে দেয় বলি, যেমন সিটি কর্পোরেশনে কিছু কিছু জায়গা আছে না যেগুলো লিজ দেয়, বরাদ্দ দেয়, আছে না? যেমন যেমন গুলিস্তান, আপনারা কখনো গেছিলেন? গুলিস্তানের একটা একটা ফাঁকা জায়গা আছে, সেখানে সব এরকম ফল বিক্রেতারা এসে বসে যায়, এটা কিন্তু লিজ দেওয়া হয় নাই। লিগ্যাল নোটিশ দেওয়া হবে যেখানে সিটি কর্পোরেশন থেকে আপনি বরাদ্দ পাইছেন। কি পাইছেন? কি পাইছেন? জি স্যার। বরাদ্দ পাইছেন। আর যেমন যেখানে ধরেন এই যে রাস্তার পাশে যে দোকানগুলো, এই যে মার্কেটে হ্যাঁ, গেলে, নিউ মার্কেটে যারা এটা তো ভ্যানে শুরুতে, এটা বা তো মানে হচ্ছে এমনি ইয়ে ইলিগাল নিয়ে অ্যাব বসে ইনিশিও, আছে, এরা তো এটা যে কোনো শুরুতেই হবে। সময় আবার উঠে যায়। হুম হুম হুম। এবার একটা বিষয়, জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। যেমন ধরেন আপনারা সবাই এখানে অনেকে জমিদার আছেন, বাড়ি বাড়ি টাড়ি ভাড়া টাড়া দেন। আপনারা যারা, যদি আপনারা আপনাদের ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে চান, মানে ভাড়াটিয়াকে যদি বাসা থেকে বের করে দিতে চান, সেক্ষেত্রে ভাড়াটিয়া আইনের 18 ধারা ফলো করতে হবে। কত ধারা ফলো করতে হবে? 18 ধারা। ঠিক আছে? এই 18 ধারার মধ্যে আবার 18 ধারার সাথে রিলেটেড করে পড়তে হবে টিপি অ্যাক্টের 108। কারণ ভাড়াটিয়া এবং মালিকের মধ্যে সম্পর্ক হচ্ছে লিজি এবং লিজরের, রাইট? তো তাদের এই রাইটস এন্ড লায়াবিলিটিস গুলো আবার ইজ ডেল্ট বাই সেকশন 108 অফ টিপি অ্যাক্ট। সুতরাং সংক্ষেপে বলি, ওটা আমাদের আলোচনা না, আমি সংক্ষেপে বলি জানার জন্য। টিপি অ্যাক্টের 108 এবং বাড়ি ভাড়া আইন 1991 এর 18 ধারা মিলিয়ে ভাড়াটিয়াকে ঘর থেকে কি করে বের করে দেওয়া যায়, এখানে কিছু কন্ডিশন আছে। বাট আপনি যদি 108 এবং 18 ধারা ফলো না করে তারে ঘর থেকে বের করে দেন, তাহলে এটা কি ডিউ কোর্স অফ ল এর মধ্যে পড়ে? পড়ে? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? একটু আবার আবার বলবেন? মানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না কথা? হ্যাঁ, শোনা যাচ্ছিল, বাট একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছে। এই সবাই একটু কথা বলেন আনমিউট করে। আমি বলতে চাচ্ছি যে আপনার ভাড়াটিয়াকে যদি উচ্ছেদ করতে হয়, মানে উচ্ছেদ মানে কি, ভাড়াটিয়াকে যদি বাসা থেকে বের করে দিতে চান, হ্যাঁ। যে ভাড়াটিয়াটা ভালো না, ভাড়াটিয়াটা সমস্যা করতেছে, বা ভাড়াটিয়াটার কারণে অন্যান্য ভাড়াটিয়া যারা তাদের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বাড়ি ভাড়া আইন এর ধারা 18 এবং ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট মানে টিপি অ্যাক্টের ধারা 108 ফলো করে তাকে এখান থেকে কি করতে হবে, বের করতে হবে। আপনি কোনো কিছু ফলো না করে তারে ওখান থেকে বের করে দিচ্ছেন, তাহলে এটা কি এটা ডিউ করতে হবে? না, রাইট। তা তো আমাদের একটা লিগ্যাল নোটিশ দিতে হবে বা একটা টাইম দিতে হবে। রাইট, ওইটা ওই ওই আইনে বলা আছে। ধরেন তার মানে আমি আইন ফলো করি নাই, তাইলে হ্যাঁ, কালকে ওই ল্যান্ডলর্ড মানে ওই 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 মালিকের বিরুদ্ধে ওই ভাড়াটিয়া বা ওই ভাড়াটিয়া বাড়িওয়ালার বিরুদ্ধে কালকে সেকশন 9 এর মামলা করতে পারবে? পারবে। পারবে। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। এটাকে বলা হয় ডিউ কোর্স অফ ল। ধরেন এখন শুনেন, দিন দিন কোশ্চেন কঠিন হবে, কোশ্চেন অনেক আপগ্রেড হবে, একদম ভিতর থেকে কিছু একটা তুলে নিয়ে আসবে। মানে দেখা গেছে কোশ্চেন খুঁজতে একদম আমাদের সেকশনের মধ্যে ঢুকে যেতে হবে। তো এই জন্য আমরা যখন কোনো কিছু একটা পড়বো, আমরা এটার ভিতরকার জিনিসগুলা, আইডিয়া গুলো ক্লিয়ার থাকবো। তো এটা আমাকে বাকি যারা ক্যান্ডিডেট, বাকি যারা পরীক্ষার্থীদের থেকে অনেক বেশি আগায় রাখবে। যেমন আপনি আপনার অনেক ফ্রেন্ডকে যদি বলে যে ডিউ কোর্স অফ ল এর একটা উদাহরণ দাও, তো অনেকে দেখবেন এটা দিতে পারবেন। তার মানে আমরা যেটা বুঝলাম আজকে সেটা হচ্ছে সেকশন 9 এর আন্ডারে যদি কাউকে ডিউ কোর্স অফ লতে উচ্ছেদ করা হয়, ডিউ কোর্স অফ লতে উচ্ছেদ করা হয়, তাহলে সে সেকশন 9 এর আন্ডারে মামলা করতে পারবে না। সে তখনই মামলা করতে পারবে যখন তাকে উইদাউট ডিউ কোর্স অফ ল উচ্ছেদ করা হবে। ক্লিয়ার? এই যে আদারওয়াইজ দেন মানে কি, আদারওয়াইজ দেন এইটারে অনেকে বুঝে না। আদারওয়াইজ দেনের অর্থ হচ্ছে উইদাউট। আদারওয়াইজ দেনের অর্থ কি? ছাড়া ছাড়া, আদারওয়াইজ দেনের অর্থ কি? কোনো কিছু ছাড়া, এটা ছাড়া রাইট, বা মানে উইদাউট। উইদাউট। উইদাউট, অনেকে লয়ের এই সমস্ত টার্ম গুলো পড়তে গিয়ে প্যাচ লাগে না। ক্লিয়ার? তার মানে আইন ফলো করে যদি কাউকে উচ্ছেদ করা হয়, সেখানে সেকশন 9 চলবে না। সেকশন 9 সেখানেই চলবে যেখানে আইন ফলো করে উচ্ছেদ করা হয়নি। আপিল রিভিউ তো চলবে না।
এই দেখেন এই সেকশন 9 এর এইখান থেকে মিনিমাম 5টা এমসিকিউ আপনি এখন করতে পারবেন। এগুলো হচ্ছে আপনাদের কাজ, আমি নেক্সট ক্লাসে দেখবো। এবার আসি মহা আলোচনা, এটাকে বলা হয় মহা আলোচনা, যে 8 এবং 9 এর মধ্যে পার্থক্য কি, রাইট? এই 8 এবং 9 এর মধ্যে পার্থক্য ভাইভাতে জিজ্ঞেস করবে, রিটেনে আসবে, আপনি যখন জাজ হবেন বা লয়ার হবেন সেখানেও আপনি ফেস করবেন। প্রথম কথা হচ্ছে, আপনারা সবাই যারা ছোটবেলায় গেম খেলেন, আপনি যখন ওই যে আমরা একটা গেম খেলতাম না, বল একটা টেনে টেনে নিয়ে যাওয়া আবার সামনের দিকে নিয়ে যাওয়া, এটা গেম খেলতাম না? তো লেভেল 1 কমপ্লিট করে আমরা লেভেল 2 তে যাইতে পারতাম, লেভেল 2 থেকে লেভেল 1 এ পিছনে আসতে পারতাম, বাট সামনের দিকে আমরা আর যাইতে পারতাম। তো বাস একটা সিঁড়ির উদাহরণ দেই, ধরেন আপনি একটা একতলায় উঠছেন, দোতলায় গেছেন, দোতলা বন্ধ, আপনি চাইলে আবার একতলায় আসতে পারবেন না? হ্যাঁ। পারবো। পারবেন। ঠিক তেমনি করে আবার উদাহরণ দিই, আপনি ধরেন 8 তলায় গেলেন, 9 তলায় গেলেন, 9 তলা যাওয়ার পরে আর কোনো তলা নাই, আপনি 8 তলায় আসতে পারবেন না? পারবো। হ্যাঁ। 8 তলা আসতে পারবেন না? পারবেন। কিন্তু 8 তলাতে গিয়ে দেখলেন যে 8 তলার ওখানে গেট লক, তাহলে 9 তলায় যেতে পারবেন? না। যাইতে পারবেন না। এটা হচ্ছে একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিলাম। এবার খাতা কলম নেন, খাতা কলম নিয়ে লেখেন যে 9 ধারায় মামলা হেরে গেলে 8 ধারায় চলবে না। সরি, সরি, 9 ধারায় বলে মামলা তো 9 ধারায় নিয়মগুলো মামলা যদি কেউ হেরে যায়, নিয়ম 9 ধারায় মামলা যদি হেরে যায় 8 ধারায় করতে পারবে। সবাই লেখেন, জাস্ট এটা লেখেন, 9 হেরে গেলে 8-এ যাওয়া যাবে, সিম্পলি এটা লেখেন। 9 ধারায় মামলা করে হেরে গেলে মানে আপনি যদি ডিসপোজিশনের মামলা করে হেরে যান, দখল উচ্ছেদের মামলা করে হেরে যান, আপনি 8 ধারায় মামলা করতে পারবেন। ক্লিয়ার? শফিক শফিক বুঝছেন? ভাই একটা জি কোয়েশ্চেন, স্যার। হ্যাঁ করেন। ভাই হচ্ছে যে সরকারি খাস জমি যদি হচ্ছে কেউ দখল করে রাখে, তো হুম হুম। সরকার যদি হচ্ছে তাকে উচ্ছেদ করতে যায়, তখন সরকার যদি তার উচ্ছেদ করে, তখন কি আসলে ওই ডিউ কোর্স অফ ল এর ব্যাপারটা আসবে কিনা, যে সরকার তার ডিউ কোর্স অফ লতে তারা হচ্ছে উচ্ছেদ করছে কিনা? এবার আমি একটা উদাহরণ দিই, এগুলো আমরা প্রচুর মামলা আমরা কোর্টে রায় দেই। প্রথম কথা হচ্ছে, খাস জমি যেটা ওইটা যদি সরকারের নামে উঠে যায়, খেয়াল করেন সরকারের নামে কোন খতিয়ানে উঠে, 1 নম্বর খতিয়ান, 1 নম্বর খতিয়ান, রাইট? ধরেন ওই জমিটা হচ্ছে ধরেন 1201 দাগের জমি, জমির পরিমাণ হচ্ছে 10 শতক। খেয়াল করেন 1201 দাগের জমির পরিমাণ 10 শতক, উঠে আছে কার নামে? সরকারের নামে। সরকারের নামে যে খতিয়ান সেটাকে বলা হয় কি খতিয়ান? 1 নম্বর খতিয়ান। কি খতিয়ান? 1 নম্বর খতিয়ান। 1 নম্বর খতিয়ানের পাশে লেখা থাকে জেলা প্রশাসক, কথার কথা XYZ ডিস্ট্রিক্ট, রাইট? তো জেলা প্রশাসক XYZ ডিস্ট্রিক্ট, দাগ দাগ হচ্ছে 1201 নম্বর দাগ, 10 শতাংশ জায়গা উঠে আছে সরকারের নামে। কিন্তু দখল করতেছে কে? দখল করতেছে যে কোনো পাবলিক। এখন আলবির প্রশ্ন হচ্ছে, তাকে বেদখল করতে হইলে, তাকে যদি বেদখল করে দেয় তাহলে সে কি করবে? এটাই তো কোশ্চেন। জি ভাই, হ্যাঁ, মানে সরকার যখন হচ্ছে বেদখলকারীকে তাকে উচ্ছেদ 100% ওখান থেকে বেদখল করা যাবে, 100%। কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়ায়? যখনই বেদখল করতে যায়, ওই আমাদের ওই কুদ্দুস তখন আইসা কোর্টে মামলা করে, কি করে? কোর্টে এসে মামলা করে। সে কোর্টে এসে সে জানে যে গভর্নমেন্টের এগেইনস্টে 9 ধারা চলে না, 9 ধারা চলে না, ঠিক আছে? সে কোন কোন ধারায় মামলা করতে আসে তখন? কোন ধারায় করে? 8 ধারায়। 8-এ। 8 ধারায় করে। ওই দখল দখল প্রক্রিয়াটাকে কি করে দেয়? আটকায় দেয়। কি করে দেয়? আটকায় আটকাই দেয়। দেয়। এবার তখন, কারণ সেখানে বিবাদী কাকে করে? ওই কুদ্দুসে বিবাদী করে হচ্ছে এসিলেন কে, ইউএনও কে এবং ডিসি কে। তো তখন ওই আমরা যখন সাক্ষী পর্যায়ে যাই মামলাটা করার জন্য, তখন ইউএনও, ডিসি, এসিলেন কেউ আসে না, আসে হচ্ছে তহসিলদার। কে আসে? তহসিল তহসিলদার। তহসিলদার হচ্ছে ওই পার্টিকুলার ইউনিয়নের, মানে জমিটা যে ইউনিয়নে, সেই ইউনিয়নের সে হচ্ছে ভূমি উপসরকারী কর্মকর্তা বা তহসিলদার। সে এসে সাক্ষী দেয়, সাক্ষী দিয়ে বলে যে স্যার এই জায়গাটা দেখেন, শুরুতেই স্যার এটা সরকারের নামে ছিল, এবং স্যার এই ঘটনা। কিন্তু আমরা যদি দেখি যে এটা শুরুতেই সরকারের নামে ছিল, তাহলে আমরা এটা কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু ডিক্রি দেই না। আলভি শুনতেছেন আপনি? জি ভাই, শুনতেছি। হ্যাঁ। কথা যদি কনফিউশন থাকে বলবেন। যদি আমরা শুরুতেই দেখি যে একদম জমিটা একদম শুরু থেকেই সরকারের ছিল, খাস ছিল, আমরা ডিক্রি দেই না। বাট যদি আমরা দেখি যে সর্বশেষ খতিয়ানে সরকারের নাম উঠে গেছে, বাট পিএস খতিয়ান, এস এ খতিয়ান, সিএস খতিয়ান, আর এস খতিয়ান, এগুলাতে ওই লোকের বাপ দাদার নামে ছিল, সে খাজনা না দেওয়ার কারণে পরবর্তীতে, অথবা ওই যে যে আমাদের যে ভূমি জরিপকারক যারা যায় জরিপের সময়, তাদেরকে 2-3 পয়সা ঘুষ টুস না দেওয়ার কারণে সে তাদের এই জমিটা সরকারের নামে তুলে ফেলছে, তখন আমরা ওই লোককে ডিগ্রি দিই, তখন আমরা বলি যে সরকার নামে যে উঠছে এটা ঠিক হয় নাই। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি।
ক্লিয়ার হয়েছে? জি ভাই। মানে রায়টা কিভাবে দিই সেটাও আপনাকে বলে দিলাম। তার মানে কেউ কোনো ব্যক্তি যে এই যে আমাদের এসিলেন্টরা যে এসিলেন্টদেরকে মূলত মোবাইল কোর্টের ক্ষমতাটা কেন দেওয়া হয়েছে, এই সরকারি জমি উদ্ধার করার জন্য। যেমন একটা সরকারের খাল, সরকারের পুকুর, সরকারের একটা ঈদগাহ, সরকারের একটা পার্ক, এটা অন্য কোনো ব্যক্তি দখল করে আছে, সে সাথে সাথে গিয়ে সেখানে ওদেরকে পিটাই করে তুলে ফেলতে পারে এবং যারা বাধা দিবে এদেরকে অ্যারেস্ট করতে পারে। সুতরাং সরকারি জায়গা, সরকারি জায়গা কোন খতিয়ানে লেখা থাকে? 1 নাম্বার খতিয়ানে। কার নামে লেখা থাকে? সরকারের নাম। সরকারের না, সরকার সরকার বলতে কিছু আসে না, আসে নাকি? কার কার নামে? জেলা প্রশাসক কার নামে লেখা থাকে? জেলা জেলা প্রশাসক। ক্লিয়ার? যেমন কালকে যদি এই যে এখানে নিশি আছে, নিশিতে কোনো জায়গায় যদি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া নামে উঠে যায়, তাহলে সে ওই জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা করবে। 9 ধারা করবে না 8 ধারা করবে? 8 ধারায় কারণ 9 ধারা কি গভর্নমেন্টের এগেনস্টে মামলা করা যাবে না। করা যাবে না। এখন আমারে বলেন যে 9 ধারা এবং 8 ধারার মধ্যে 9 ধারাকে কেন আনলো? শুনেন, একটা উদাহরণ আমি ওই দিনও দিছিলাম যখন পড়াচ্ছিলাম। হাসপাতালে দুইটা দরজা থাকে, একটা হচ্ছে জেনারেল গেট, একটা হচ্ছে ইমার্জেন্সি গেট, রাইট? ইমার্জেন্সি গেটে কারা যায়? যাদের পা ভেঙে গেছে, রক্ত বেরোচ্ছে, হাত একটা কেটে গেছে, পোড়া রোগী, মাথা ফেটে গেছে, মাথা ফুটে গেছে, গুলি খাইছে, এরা যায় হচ্ছে ইমার্জেন্সি গেট দিয়ে, বা যারা স্ট্রোক করছে। আর জেনারেল গেট দিয়ে কারা যায়? যাদের হচ্ছে ধরেন আপনার ইন্টারনাল ডিজিজ, কিডনি ডিজিজ, বা ইমিডিয়েট কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নাই, হ্যাঁ, কাশি বা বুকে ব্যথা, এই সমস্ত লোকগুলো সেখানে যায়। আর যাদের একদম রক্ত বেরোচ্ছে, পা ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, হাত পা পুড়ে গেছে, এরা যায় হচ্ছে কি ইমার্জেন্সি গেট দিয়ে। তো সব আইনেই একটা ইমার্জেন্সি ডোর আছে। যেমন আমাদের, আমি যখন প্রথমে বেদখল হয়ে যাব, আমি শুরুতেই চাইবো যে, কারণ এটা কিন্তু খুব দ্রুত রায় দেওয়া হয়, যেহেতু এটার মধ্যে কি চলে না, আপিল চলে না, এটা খুব দ্রুত কি দিয়ে দেয়, রায় দিয়ে দেয়। এবং এখানে টাইটেল দেখে না, এখানে শুধু কি দেখে, পজিশনে কি আছে সেই দেখে, সেটা দেখা হয়। সুতরাং 9 ধারা মামলা করলে খুব দ্রুত রায় পাওয়া যায়, এই জন্য 9 ধারা রাখা হচ্ছে, যাতে করে মানুষজন খুব দ্রুত মামলা করে রায় পায়। আর যদি দেখে যে না, দ্রুত হবে না, এখানে আমার টাইটেলের ব্যাপার স্যাপার আছে, তখন কোন ধারায় যাবে? তখন কোন 8 ধারায় যাবে? ধারা। ক্লিয়ার? তখন 8 ধারায় যাবে। এই জন্য 9 ধারা মামলা করলে 8 ধারাতেও যাওয়া যায়। ওকে, বাট 8 ধারা মামলা যদি হেরে যান, তাহলে 9 ধারা আসতে পারবেন? না। তাহলে এখানে আমি একটু দেখাই দিই 8 ধারাতে কি কি আলোচনা হয়। 8 ধারাতে টাইটেলও আলোচনা হয়, পজিশনও আলোচনা হয়। কি আলোচনা হয়? টাইটেলও আলোচনা হয়, পজিশনও আলোচনা হয়। পজিশন। টাইটেল এবং পজিশন যদি দুইটাই যেখানে আলোচনা হয়, তার মানে, এবং আপনি যদি মামলাটা হেরে যান, তার মানে আপনার সেখানে টাইটেলও প্রতিষ্ঠিত হয় নাই, পজিশনও প্রতিষ্ঠিত পজিশনের হয় প্রতিষ্ঠিত হয়। হয়। যেখানে আপনি পজিশন প্রতিষ্ঠিত করতে পারেন নাই, সেখানে সেই পজিশনকে দাবি করে আবার 9 ধারায় মামলা করতে পারবেন? না। পারবে না, কারণ তখন কোর্ট বলবে, ভাই আপনার পজিশন তো সেখানেই প্রমাণ করতে পারেন না, আপনি এখানে আবার কেন আসছেন? এটাকে কি বলা হয়? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। কি বলা হয়? কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। জুডিকাটা। এটা হচ্ছে এক্সপ্লেনেশন 4, সেকশন 11 অফ সিপিসি এর সেকশন কত, 4, 4। এক্সপ্লেনেশন 4। সেখানে বলা হচ্ছে, এমন কোন একটা ইস্যু, যে ইস্যুটা আগে তোলা যাইতো, সেটা যদি সেখানে নাও তোলা হয়, ধরে নেওয়া হবে সেটা সেখানে আলোচনা হয়ে গেছে। এই যে পজিশনের ইস্যুটা টাইটেলের সাথে আলোচনা হয়ে গেছে না? যখনই টাইটেল দেখবে, অবশ্যই আদালত সেখানে পজিশনও দেখবে, দখলও দেখবে। তো টাইটেলের মামলা যখন আপনি করবেন, সেখানে আরো একটা বিষয় বলি, ভিতরের বিষয়, জিনিসগুলো সবাই বলবে না। আমরা যখন সেকশন 8-এর মামলার রায় লিখতে যাই, সেখানে আমরা একটা ইস্যু করি। ইস্যুটা হচ্ছে এরকম, যে বাদী নালিশির জায়গায় সত্য এবং দখলে আছেন কিনা। কি কি লিখি আমরা? বাদী নালিশি জায়গা মানে হচ্ছে যে জায়গা নিয়ে মামলা, সেই জায়গার সত্য এবং দখলে আছেন কিনা। তার মানে আমরা ওই ইস্যুতে কি কি লিখি? সত্য এবং দখল দুইটার বিষয় কিন্তু আমরা কি নিয়ে আসি। তো যখন সে মামলাটা হারে, তার মানে সেখানে তার সত্য আছে, নেই। পজিশন আছে, নাই, নেই। নাই। তার মানে টাইটেল এবং পজিশন কোনো কিছু সে সেখানে প্রমাণ করতে না পারার কারণে তো সে মামলাটা হারছে। তো হারার পরে সে কি আবার পজিশনের জন্য 9 ধারা আসতে পারবে? আসতে পারবে না। কারণ সে একই জিনিসের জন্য আসতেছে না আবার। হ্যাঁ। তো 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 এখন তাকে আটকাইতে হবে না? হ্যাঁ, প্রিভিয়াসলি ডিসাইডেড জিনিস নিয়ে আবার আসা Right? যাবে না আদালতে। হ্যাঁ, এটাই মানে সেকশন 11-এর তো উদ্দেশ্য হচ্ছে এটা, যে একই জিনিস নিয়ে বারবার মামলা চলবে না, দোবারা দোষ। এটাকে কি বলা হয়? দোবারা দোষ। যে দোষ। একবার একটা লোক আপনি জ্বালাইছেন, এটা নিয়ে আবার মামলা করতে পারবেন না। তো এই ঠিক সেম কথা এখানে বলা হয়েছে, যে সেকশন 8-এ টাইটেল পজিশন। এখন তাহলে উল্টোটা কেন হচ্ছে? এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে, তাহলে ভাইয়া 9 ধারা মামলা করলে 8 ধারা কেন চলবে? ভাই 9 ধারাতে কি নিয়ে আলোচনা হয়েছে? শুধুমাত্র কি নিয়ে? শুধু পজিশন নিয়ে। তাইলে টাইটেল নিয়ে আলোচনা হয়েছিল? হয়নি। আর 9 ধারাতে এটা দেয়া আছে স্যার, ম্যাম। 9 ধারার কোনো জায়গায়, আমি দেখাচ্ছি, 9 ধারার কোনো জায়গায় টাইটেল শব্দটা লেখা আছে? আছে, এই যেখানে একটা আছে। হ্যাঁ, স্যার লেখা আছে, বলা আছে যে যদি মানে এটা হচ্ছে পজিশন। আমি দেখার জন্য লিখছি। আর 9 ধারার কোনো জায়গায় টাইটেল নিয়ে কোনো কথা বলা নেই, যে টাইটেল প্রমাণ করতে পারবে, এটা নিয়ে কোনো কথা। সুতরাং টাইটেলের মামলাটা কোথায় করতে পারবে? 8 ধারায় চলবে। 8-এ।
এটাকে আরো সহজভাবে আপনারা বুঝবেন যে আমি যদি 8 তলায় উঠি, সেখানে গেট লক হয়ে যায়, 9 তলায় যাইতে পারবো না, রাইট? বাট আমি 9 তলায় হুম, গেলাম, তাহলে আমি 8 তলায় নামতে পারবো না? পারবো। পারবো। ঠিক তেমনি করে যখন দেখবেন যে পরীক্ষা যদি এরকম আসে যে সেকশন 9 এর আন্ডারে দখল উদ্ধারের মামলা হেরে গেল, বাদী কি সত্য ঘোষণা মামলা করতে পারবে? পারবে। পারবে। আর সেকশন 8 এর আন্ডারে বা 8 না বলে যদি বলে যে বাদী সত্য ঘোষণা মামলা করে হেরে গেল, বাদী কি দখল উদ্ধারের মামলা করতে পারবে? পারবে না। পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কেন কোন আইনের আন্ডারে পারবে না? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, Yes, Judicata। এক্সপ্লেনেশন অফ সেকশন 11। এটা সবাই সঠিক বুঝছেন এটা? জি স্যার। ভাই আরেকবার একটু যদি আরেকবার একটু সামারি আরেকবার একটু আচ্ছা আচ্ছা, আমি একটু আরেকবার সামারি করি। সেটা হচ্ছে মানে অনেকেই ধরতে পারবে না, মানে যারা নতুন আসছে। প্রথম কথা হচ্ছে মামলা হয় কোর্টে দুইটা জিনিস নিয়ে। কি নিয়ে? যখন জমির মামলা, যে ইমুভেবল প্রপার্টি নিয়ে যখন মামলা হয়, তখন দুইটা জিনিস প্রমাণ করতে হয়। খাতা কলমের মধ্যে লেখেন সবাই। কি কি প্রমাণ করতে হয়? টাইটেল এবং কি প্রমাণ করতে হয়? পজিশন। পজেশন। মানে টাইটেল মানে কি? দলিল আছে কিনা আর দখল আছে কিনা। দলিল আছে কিনা, দখল আছে কিনা। দখল আলবি আছে। আলবি অডিও অন করে আমার সাথে কথা বলতে হবে, কারণ যেহেতু আলবি এটা চাইছে আমি আলবির সাথে কথা বলবো। তাহলে কি দেখাইতে হয় মামলায়? দলিল আছে কিনা, আর কি? আর ভাই দখল। দখল আছে কিনা। ওকে, দলিল আছে কিনা, দখল আছে কিনা। তো সেকশন 8-এ কি দেখাইতে হয়? দলিল এবং দখল দুইটাই দেখাইতে হয়, যে টাইটেল এবং পজেশন। টাইটেল মানে দলিল, পজেশন মানে কি? দখল। দুইটাই দেখাইছে সে সেকশন 8-এ। বাট এরপরও সে মামলাটা হেরে গেছে। কি হয়েছে? সে মামলাটা হেরে গেছে। হেরে যাওয়া মানে তার টাইটেলও প্রমাণ হয় নাই, পজেশনও প্রমাণ হয় নাই। তো যখন সেখানে তার পজেশনটা প্রমাণ হয় নাই, তাহলে সে আবার পজেশনের জন্য মামলা করতে পারবে? কি মনে হয়? কমন সেন্স কি বলে? আলবি, সে একবার দখল এবং সত্য, এই যে টাইটেল সত্য এবং পজেশন দখল, টাইটেল দলিল বা পজেশন দখল, এই দুইটার জন্য মামলা করে হেরে গেছে, এটা কোনোটাই প্রমাণ করতে পারে নাই। সে কি আবার দখলের জন্য মামলা করতে পারবে? করতে দেওয়া উচিত তাকে? আলবি আছে? লিভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সে আসলে পরে আমরা বুঝবো। এটা আমরা অনেকবারই বারবার বলতেছি সবাই। ইয়া বুঝছেন না? শফিক বুঝছেন না? জি স্যার। শফিক বুঝছেন? শফিক একটু আমাকে এটা ক্লিয়ার করেন দিন, কি বুঝছেন? এতে বলা আছে যে এখানে যে মামলা করবে তার হচ্ছে টাইটেল এবং পজিশন দেখাইতে হবে। গুড। কোর্টে একবার হয়ে যায় সেকশন 8 এর আন্ডারে মামলা করতে, তাহলে স্যার পরবর্তীতে সে অন্য সেকশনের আন্ডারে মামলা করতে পারবে না, বিশেষ করে স্যার সেকশন 9 এ যেতে পারবে না। কেন পারবে না? কারণ সে আগেই তো স্যার টাইটেল এবং তার নাই কি নিয়ে তার কিছু না দেখানো। না, আমরা এভাবে বলি যে কারণ সেকশন 8-এ তো সে অলরেডি পজিশনের প্রমাণ করতে পারে নাই। সেকশন 8-এ সে কি পজিশন প্রমাণ করতে পারে নাই, তাহলে সেই আবার পজিশনের জন্য 9-এ কিভাবে আসবে? একই জিনিস, একই একই ইস্যু নিয়ে তো দুইটা মামলা চলবে না। চলবে? একই না সাবজেক্ট স্যার। ম্যাটার নিয়ে একই ইস্যু নিয়ে দুইটা মামলা চলে না। এটাতে কি বলা হয়? এই যে চলে না, এটাতে কি বলা হয়? রেস জুডিকাটা। জুডিকাটা হলো। গুড। আস্তে আস্তে হবে, আমার সাথে কথা বলতে বলতে ভাইভাতে কথা বলার একটা অভিজ্ঞতা তৈরি হবে। ভুল হোক ভাল হোক, এখানে সবাই শিক্ষার্থী বলে ফেলবেন, আমি শুদ্ধ করে দেবো। ক্লিয়ার? ওকে, এবার আসি হচ্ছে রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি। আমরা সবসময় শুনে আসতেছি যে ইমুভেবল প্রপার্টি স্পেসিফিক পারফরমেন্স হয়, মুভেবল প্রপার্টিরও স্পেসিফিক পারফরমেন্স করা যায়। আপনি যদি কোনো একটা স্পেসিফিক মুভেবল প্রপার্টির মালিক হন, আপনি সেটা এই কোড অফ সিভিল প্রসিজার মানে সিপিসির মধ্যে মামলা করে সেটা কি করতে পারবেন? আপনি উদ্ধার করতে পারবেন। সেকশন 10 অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, আলবি আসছে? জি ভাই, নেট চলে গেছিল ভাই। আচ্ছা শুনো, তোমার জন্য রয়ে গেছি, এখন আমি তোমার বলি। একবার যদি ক্লিয়ার না হয়, এগুলো কখনোই ক্লিয়ার হয় না, যেটা আমরা আমরা নিজেরা সাফার করছি অনেক। আমি শেষ করে দিই। একটা হচ্ছে, ধরো তুমি যখন একটা মামলা করবা, এই মামলাতে জমির মামলা মানে ইমুভেবল প্রপার্টি, ঠিক আছে? ইমুভেবল প্রপার্টি মানে হচ্ছে কি? স্থাবর সম্পত্তি। আমরা ধরে নিলাম কোনো একটা ভূমি, সেখানে আমাদেরকে দুটো জিনিস দেখাইতে হয়, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে কি? পজেশন। কি দেখাইতে হয়? টাইটেল এবং পজেশন। টাইটেল মানে হচ্ছে দলিল, পজেশন মানে হচ্ছে কি? দখল।
টাইটেল মানে হচ্ছে আমার যে দলিল দস্তাবেজ সত্য পজিশন মানে দখল। আমি যদি সেই মামলাতে হেরে যাই, তার মানে আমার টাইটেলও প্রমাণ করতে পারলাম না, পজিশনও প্রমাণ করতে পারলাম না। তাইলে যেখানে টাইটেল এবং পজিশন কোনোটাই প্রমাণ করতে পারলাম না, সেখানে শুধুমাত্র পরবর্তীতে এই পজিশন নিয়ে আরেকটা মামলা কি আমি করতে দেওয়া উচিত আমাকে? না ভাই, এটা এটা করা যাবে না। হ্যাঁ, এটা রেস জুডিকাট আন্ডারে পড়বে না? জি ভাই, রেস জুডিকাটা হ্যাঁ, এসে অপারেট করবে আর কি। এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। এবার আমরা একটু ব্যাক আবার মানে অন্যভাবে যদি বলি, সেকশন 9 আমি শুধুমাত্র পজিশন নিয়ে মামলা করছি। কি নিয়ে মামলা করছি? শুধুমাত্র পজিশন নিয়ে মামলা করছি। তাইলে পরবর্তীতে আমার হাতে কিন্তু টাইটেলটা রয়ে গেছে। আমি সেকশন 9 কি নিয়ে মামলা করছি? শুধুমাত্র পজিশন। তাহলে পরবর্তীতে আমি টাইটেল নিয়ে মামলা করতে পারবো? জি ভাই, পারবো, 8 মামলা করতে পারবো। রাইট, ভেরি গুড। এটাই এটাই। তো এটা এটা আশা করি সবাই বুঝে আসছে। আর পাশাপাশি তামাদিটাও বলে দিই, সেকশন 8 এর তামাদি হচ্ছে আর্টিকেল 142 12 বছর, আর সেকশন 9 এর তামাদি হচ্ছে কি 6 মাস। কত মাস? 6 মাস। ভাই মানে আমার কনফিউশনটা ছিল কোনটাতে, মানে 8 আর 9 এর সাথে ওই সেকশন 42 মানে ডিক্লারেটরি সুটের কোনো হচ্ছে যোগাযোগ কানেকশন আছে আছে? কিনা? হ্যাঁ, এই যে একটু আগে তুমি তো ছিল না, আমরা শুরুতে পড়াইছিলাম যে স্পেসিফিক রিলিফ 5 ভাবে দেওয়া যায়। আমরা এখানে দেখাছিলাম যে ডক্টর পপ দিয়ে দেখাছিলাম। ডক্টর পপ এটা হচ্ছে সহজে মুখস্থ রাখা যায়। ডক্টর পপের ডি তে হচ্ছে ডিক্লারেশন, আর এ হচ্ছে রিসিভার, পি তে হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, ওতে হচ্ছে অর্ডার অর্ডার করা, আর পি তে হচ্ছে পজিশন নিয়ে নেওয়া। তো এই যে 8-এর সাথে 42 দিতে হয় ডিক্লারেশনের জন্য। কি ডিক্লারেশনের জন্য? কি ডিক্লেয়ার করবে? কে বলতে পারবে? যে বলতে পারার জন্য পুরস্কার আছে। কি ডিক্লেয়ার করবে? টাইটেল। টাইটেল। কি ডিক্লেয়ার করবে? টাইটেল। টাইটেল। ভেরি গুড, ভেরি গুড। টাইটেল ডিক্লেয়ার করবে। তো এই জন্য 8-এর সাথে কি যুক্ত করতে হবে? সেকশন 42। 42। এই কেন কেন ডিক্লারেশনটা কেন দিতে হয় খেয়াল করেন। একটা অনির নিয়ে উদাহরণ দিচ্ছিলাম। অনিদের 10 শতক জায়গা তার বাড়ির পাশের তার দূর সম্পর্কে চাচা দখল করে ফেলছে। কোর্ট এখন ডিক্লেয়ার করবে এই 10 শতক জায়গার মালিক হচ্ছে অনি। এই যে ডিক্লেয়ার করা, ডিক্লারেশনটা কি দিয়ে? কোর্ট কি চিল্লায় মাইক দিয়ে সেখানে বলে আসবে? না, কোর্ট তার রায়ের মাধ্যমে ডিক্লেয়ার করবে যে আজকে থেকে এই রায়ের মাধ্যমে এই 10 শতক জায়গা অনিদের বলে ঘোষণা করা হলো। কি করা হলো? ঘোষণা করা হলো। এটা এই ঘোষণার ইংরেজি কি? ডিক্লারেশন। এই জন্য 8 ধারার সাথে কি যুক্ত করতে হয়? সেকশন 42। কারণ 8 ধারা 2। কি জড়িত আছে? কি জড়িত আছে? টাইটেল। টাইটেল। ক্লিয়ার? আলবি বুঝছেন? জি ভাই, আচ্ছা আমি যদি ভাই 42 এর আন্ডারে মামলা করি আর কি, আমি আমি চাই হ্যাঁ, হচ্ছে বললাম যে দখলটা আমি আমি যেটা দখলদার সেটা আদালতকে ঘোষণা করতে হবে, এটা ডিক্রির মাধ্যমে। তখন হুম। ডিক্রি আলাদা, আমি তো সেটা করলে আমার কি 8 মামলা করার কোনো দরকার আছে কিনা, বা সরি 9 মামলা করার দরকার আছে কিনা? 9-এর সাথে 42 যুক্ত করার কোনো দরকার নেই, কারণ 9-এ কোনো ডিক্লারেশন দেওয়া হয় না। ঠিক আছে? 9 নিজে একটা ইমার্জেন্সি রিলিফ। 9 হচ্ছে কি? একটা ইমার্জেন্সি রিলিফ। 9-এর মামলা করার 4টা কন্ডিশন আছে। একটা হচ্ছে 6 মাসের মধ্যে আসতে হয়। যেমন 8-এর মামলা করতে করতে কিন্তু আসতে হয় 12 বছরের মধ্যে। 9-এর মামলা করতে হয় 6 মাসের মধ্যে। 9-এর মামলাতে দেখাতে হয় যে তাকে ইলিগালি ডিসপোজেস করা হয়েছে। 9-এর মামলায় দেখাতে হয় যে সে গভর্নমেন্টের বিরুদ্ধে মামলা করবে না। ঠিক আছে? এগুলা এখন আমি যদি 6 মাসের বাইরে চলে যাই, তখন আমি কিসের আন্ডারে আসবো? 8 এর আটের আন্ডারে আসবে। আন্ডার। আর একটা কথা বলি, এই যে সেকশন 8-এর সাথে 42-কে যুক্ত করা হয়, বাট 42-এর সাথে সবসময় 8-কে যুক্ত করার কোনো দরকার নেই, কারণ 42 যে কোনো কিছু নিয়ে হইতে পারে। যে কোনো কিছু নিয়ে কি হইতে পারে? যেমন আমি বলি, একটা উদাহরণ দিয়ে, এটা মানে এটা ফানি হইতে পারে। যেমন আমার ওয়াইফ বলে যে আমি তার হাজবেন্ড না। আমি আদালতে মামলা করে বলতে পারি যে এই কাবিন নামাটা দেখেন, দেখে আমাকে ওর হাজবেন্ড বলে ঘোষণা দেন। এটা হইতে পারে। তারপরে আমি বলতে পারি যে আমি এই স্কুলের প্রিন্সিপাল না, বাট সরকার আমাকে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দিচ্ছে। আমি কোর্টে 42 এর মামলা করে বলতে পারি আমি যে স্কুলের প্রিন্সিপাল, এটা ঘোষণা দেন। সুতরাং 42 এর সাথে সবসময় 8 থাকতে হবে এমন কোনো কথা না, বাট 8-এর সাথে সবসময় কি থাকবে? 42 থাকবে, কারণ 8 শুধু একটা স্পেসিফিক এরিয়া নিয়ে কাজ করতেছে, ইমুভেবল প্রপার্টি টাইটেল। আর 42 অনেক ভাস্ট একটা এরিয়া নিয়ে হ্যাঁ, কাজ 42 করছে। তে আপনাকে ডিক্লারেশন চাইতে হবে। কি চাইতে হবে? ডিক্লারেশন। ডিক্লারেশন দিতে হবে। ক্লিয়ার? 42 হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ঘোষণা, যে কোনো কিছু নিয়ে ঘোষণা। যেমন সন্তান সন্তান নিয়ে ঘোষণা, কোন একটা অফিস নিয়ে ঘোষণা, কোন একটা ক্যাপাসিটি নিয়ে ঘোষণা। হ্যাঁ, যে আমি এই মসজিদের সভাপতি, আমি এই মাদ্রাসার ইমাম, সরি আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হচ্ছে অমুক প্রতিষ্ঠানের ট্রাস্টি। মানে যে কোনো ডিক্লারেশন চাইতে গেলে জেনারেলি কোথায় যাইতে হবে? 42 তে যাইতে হবে। বাট যখন ইমুভেবল প্রপার্টি বা জমি জমা নিয়ে যখন আপনি টাইটেল মামলা করবেন, সেখানে শুধু টাইটেল চাবেন কি? টাইটেলের ঘোষণা চাবেন। টাইটেলে কি চাবেন? টাইটেলের ঘোষণা। তখন এটার সাথে কি যুক্ত করতে হয়? 8-এর সাথে কি যুক্ত করতে হয়? 42 যুক্ত করতে হয়। ক্লিয়ার? আলবি কি চলে গেছে নাকি আবার? হ্যাঁ, না না বুঝতেছি। ভাই, আচ্ছা, বুঝতেছি। এটা বুঝছো তুমি? জি ভাই, বুঝতে পারছি। ওকে।
এবার আমরা দেখি যে এই সেকশন 11টা যেমন দেখেন, মানে আমরা সবসময় কি করি যে এমন এমন কিছু কোশ্চেন সেকশন করি যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে, বাট আমাদের এক্সামিনাররা কিন্তু এখন অনেক চালাক হয়ে গেছে। তারা যেহেতু এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, আমি এটাকে বলি যে এক্সক্লুশন টেস্ট, মানে বাদ দেওয়ার পরীক্ষা। তো বাদ দেওয়ার পরীক্ষা যে কোনো কিছু পরীক্ষা আসতে পারে, তাইলে সবকিছু পড়ে নেওয়াটাই হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। যেমন সেকশন 11টা দেখেন, লায়াবিলিটি অফ আ পার্সন ইন পজিশন নট অ্যাজ ওনার টু ডেলিভার দ্য পার্সন এন্টাইটেল টু দ্য ইমিডিয়েট পজিশন। মানে এখানে বলা হচ্ছে মানে মুভেবল প্রপার্টি কি জিনিস? মুভেবল প্রপার্টি মুভেবল প্রপার্টি এমন একটা লোক ধরে রাখছে যে লোকটা এটার মালিক না। এটার কি না সে? মালিক না। সে মালিক না। তাইলে মালিক এই লোকের বিরুদ্ধে চারটা চারটা মানে কি বলবো সিচুয়েশনে মালিক এই লোকের কাছ থেকে মুভেবল প্রপার্টিটা নিতে পারে। এটা 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 বোঝা গেছে। আবার বলি, মুভেবল প্রপার্টি এমন একটা ব্যক্তির কাছে আছে যে ব্যক্তি ওই মুভেবল প্রপার্টির মালিক নন। তখন ওই মুভেবল প্রপার্টির অ্যাকচুয়াল ওনার চারটা স্টেজে ওই মুভেবল প্রপার্টিটা তাকে দিয়ে দিতে বলতে পারবেন। সেখানে যে লোকটা মুভেবল প্রপার্টিটা রাখছে সে বলতে পারবে না যে আচ্ছা মুভেবল প্রপার্টি আমার কাছে দাও, আমি তোমার কিছু টাকা দিব, কম্পেনসেশন দিব, আমি এটা রাখবো। এটা সে বলতে পারবে না, অ্যাকচুয়াল জিনিসটা তাকে দিয়ে দিতে হবে। আমি আরো একটু উদাহরণ দিয়ে বলি, সেকশনে যাওয়ার আগে আরেকটু উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে, ধরেন একজন হিন্দু একটা ভদ্রলোক, তার একটা ডেইটি মানে একটা দেবতা, সে ইন্ডিয়া যাওয়ার আগে তার এক পাশের প্রতিবেশীকে দিয়ে গেল। পাশের পাশের প্রতিবেশী এটা রাখলো, এটাকে সযত্নে রেখে দিছে। তো সেই লোকটা যখন ইন্ডিয়া থেকে আসলো তখন বললো যে আমার ডেইটিটা আমাকে দিয়ে দাও। সে বলতেছে দোস্ত এটা তো খুব ভালো লাগছে, আমি এটাকে পূজা করবো, তুই এক কাজ কর, তুই 10,000 টাকা নে। এটা কি সে বলতে পারবে? না। তখন যে লোকটা ইন্ডিয়াতে গেল সে কোর্টে গিয়ে বলবে যে মাননীয় আদালত, আমি এটা দিছি। যখন আমি কোনো কিছু একজনকে বিশ্বাস করে কোনো কিছু দিই তখন সে আমার কি হয়ে যায়, ট্রাস্টি হয়ে যাবে, এজেন্ট হয়ে যায়, কি হয়ে যায়, ট্রাস্টি বা এজেন্ট। তো তারপরে এই যে ডেটিটা যে আমি তাকে দিলাম, এটা যদি আমি না পাই, এটার কোনো কম্পেনসেশন আমার কাছে পর্যাপ্ত হবে না। কি হবে না? কোনো কম্পেনসেশন আমার কাছে পর্যাপ্ত হবে না। এবং এটা যদি সে আমাকে না দেয়, এটা যে ক্ষতিটা আমার হবে সেই ক্ষতিটা মাপ করা মানে অ্যাসার্টেন করার কোনো ইয়া নাই, স্ট্যান্ডার্ড নাই। রাইট? ঠিক আছে। এবং সে যদি এটা রেখে দেয় তাহলে সেটা রংফুলি আমার কাছ থেকে রাখবে। তাহলে এই চারটা জিনিস দেখেন একই সাথে প্রুফ হয়ে যাচ্ছে। তখন কোর্ট বলবে, এই যে ওই যে লোকটা এই যে মূর্তিটা রাখছে তাকে বলবে যে বাবা তুমি টাকা পয়সা দেওয়ার দরকার নাই, তুমি ওর মূর্তি যেভাবে আনছো ঠিক সেভাবে তাকে ফেরত দাও। তাহলে আমরা সেকশন 11-এ কি কি শিখলাম? যে শুধু মুভেবল প্রপার্টি, সরি ইমুভেবল প্রপার্টি নয়, মুভেবল প্রপার্টিরও স্পেসিফিক পারফরমেন্স করা হয়। এটা এটা কিন্তু অনেক টিচার কিন্তু পড়ায় না ক্লাসে, অনেকে এটি স্কিপ করে। এই জন্য আমি এটাকে আজকে পড়াচ্ছি, কারণ পরীক্ষায় এটা আসতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার যে কোনো কিছু হতে পারে, একটা গাড়িও তো হতে পারে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মুভেবল প্রপার্টি, গাড়ি, ঘোড়া, হুন্ডা, বাইক, কলম, ছবি, ফটো, গরু। পাথর, হ্যাঁ। তারপর পোর্ট্রেট, তারপরে হচ্ছে এই নাকের দুল, কানের দুল, ক্লিপ, যা মন চায়। যেমন আপনার বাবার বা আমার দাদার হাতের একটা লাঠি, হ্যাঁ এনিথিং। মানে এটা কি, যেটা এনিথিং, যেটার কি কোনো এডিকুয়েট ভোগ রিলিফ হবে না, করা যায়। যেটা এডিকুয়েট কোনো রিলিফ হবে না যদি টাকা যদি মাপি, এটা কোনো পর্যাপ্ত হবে না, এটা ড্যামেজ নিরূপণ করা যায় না, এবং এটা যে রাখবে সে এটা রংফুলি রাখবে, রাইটফুলি নয়। এবং এটা নিশ্চয় কারো না কারো কাছে তো আছে, সে এটা কি হিসেবে রাখতেছে, এজেন্ট হিসেবে, কি হিসেবে রাখতেছে, এজেন্ট। একটা জিনিস মনে ট্রাস্ট রাখবেন, হিসেবে। রিয়েল ওনার ছাড়া, খেয়াল করেন আজকে থেকে বলে দিলাম, রিয়েল ওনার ছাড়া বাকি যেই কোনো সম্পত্তি নিজের কাছে রাখে সেটা কি হিসেবে রাখে? ট্রাস্টি হিসেবে অথবা এজেন্ট হিসেবে রাখে। এই কথাটা মাথায় রাখবেন। লয়ার হবেন, জাজ হবেন, কিছু কিছু কনসেপ্ট সুপার ক্লিয়ার থাকতে হবে মাথার মধ্যে। যে রিয়েল ওনার ছাড়া যে কেউ যখন কোনো জিনিস নিজের আয়ত্তে রাখে, এটা কি হিসাবে রাখে? ট্রাস্টি হিসেবে অথবা এজেন্ট এজেন্ট হিসেবে। হিসেবে। মানে সে অটোমেটিক্যালি তখন সেটা ট্রাস্টি হয়ে যায়, অটোমেটিক্যালি কি হয়ে যায়, অটোমেটিক্যালি। যেমন আমি বললাম যে আমার একটা বন্ধুকে বললাম, দোস্ত আমার সাইকেলটা রাখ, আমি একটু এক সপ্তাহের জন্য বাসায় যাব। এই এই যে সাইকেলটা তাকে দিলাম, এই সাইকেলের জন্য সে কি হয়ে গেল, ট্রাস্টি ট্রাস্টি হয়ে গেল। হয়ে গেল। তার সাথে আমার সম্পর্কটা এখন ট্রাস্টার এবং ট্রাস্টির। ক্লিয়ার? হুম। এবং সে যদি এটা রেখে দেয় তাহলে সেটা কিভাবে রাখবে, রংফুলি রাখবে। কিভাবে রাখবে? রংফুলি রংফুলি রাখবে। রাখবে। তো আমি একটা উদাহরণেই সবগুলো নিয়ে আসছি। আর আপনারা যারা এটাকে সহজে শিখতে চান তারা এই যে আমরা যে যে বলি না সারেগামা থাপা মাথা নিচে বলি না, তারপরে এখানে ধাপা দিয়ে শিখতে পারেন, DAPA। এই সেকশন 11টা কিন্তু অনেকে পড়ায় না, অনেক কোচিং এ পড়ায় না, অনেক বইতেও নাই। আমি এটা পড়াই দিচ্ছি কনফিডেন্স বুস্টিং এর জন্য, যাতে করে কেউ যদি বলে যে ভাই শুধু ইমুভেবল প্রপার্টির স্পেসিফিক পারফরমেন্স হয় না, মুভেবল প্রপার্টির স্পেসিফিক পারফরমেন্স হয় এই চারটা গ্রাউন্ডে। কয়টা গ্রাউন্ডে? চারটা গ্রাউন্ডে। সেখানে সেখানে কিন্তু টাকা দিয়ে কিন্তু কোনো ক্ষতিপূরণ হবে না, সেখানে ওই জিনিসটা তাকে দিতে হবে। তো ক্লিয়ার? ওই মূর্তিটা তাকে দিতে হবে, ওই লাঠিটা তাকে দিতে হবে, ওই ছবিটা তাকে দিতে হবে, ওই পাথরটা তাকে দিতে হবে, ওই কলমটাই তাকে দিতে হবে।
এখানে সে কোনো টাকা দিয়ে এটাকে মানে কম্পেনসেট করতে পারবে না। তো এটাকে আমরা বলবো দাপা, DAPA, দাপা। ডিতে হচ্ছে ডিতে হচ্ছে ড্যামেজ পাওয়া যাবে না, মানে ড্যামেজ নিরূপণ করা যাবে না। লেখেন শফিক, লিখতেছেন? জি স্যার। DAPA, সেকশন 11 মুখস্থ রাখবো DAPA দিয়ে। কি দিয়ে? DA, দিয়ে ডিতে হচ্ছে অ্যাকচুয়াল না, ড্যামেজ নিরূপণ করা যাবে না। বাংলা লিখতে পারেন, ইংরেজি যা যেমনি পারেন লেখেন। ড্যামেজ নিরূপণ করা যাবে না, ড্যামেজ পাওয়া যাবে না and হ্যাঁ, বা নিরূপণ নিরূপণ করা যাবে না আর কি, মানে এক্সট্রিমলি ডিফিকাল্ট টু সার্টেইন দ্য ড্যামেজ। এটা যদি না দেওয়া হয় যে কি ক্ষতি হবে আমার। ড্যামেজ কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানে ক্ষতিটা কিন্তু শুধু ফিজিক্যাল হয় না, মানসিকও হয়, যে আমার মূর্তিটা হারাই ফেললাম, মানে মনের মধ্যে খুব খারাপ লাগছে। জায়গা। হ্যাঁ, রাইট, এই এই ড্যামেজটা হয়। তারপরে ড্যামেজ অ্যাসার্টেন করা যায় না। এতে হচ্ছে অ্যাডিকুয়েট রিলিফ পাওয়া যাবে না। দেখেন, অ্যাডিকুয়েট রিলিফ পাওয়া যাবে না, এতে হচ্ছে অ্যাডিকুয়েট রিলিফ পাওয়া যাবে না। আমরা যেখানেই এ দেখবো সেখানে আমরা ধরে নিব যে এতে বলা হচ্ছে অ্যাডিকুয়েট রিলিফ পাওয়া যাবে না। তারপরে পিতে হচ্ছে পজিশনটা রংফুল। পজিশনটা কি? রংফুল। পজিশনটা যে রেখে দিবে তারটা কি রাইটফুল না রংফুল হবে? রংফুল হবে। রংফুল হবে। আমার জিনিস একজনে রেখে দিল, যেমন সাইকেলটা আমি আমার ফ্রেন্ডকে দিলাম, বাসা থেকে আসার পরে সেটা আমাকে ফেরত দিচ্ছে না, সেই যে সাইকেলটার পজিশন রাখতেছে, এটা কি রংফুল না রাইটফুল? রংফুল। তাহলে পজিশন রংফুল। আর আরেকটা এতে হচ্ছে এজেন্ট, আরেকটা এতে হচ্ছে কি? এজেন্ট। 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 তাইলে আমরা কি শিখলাম? দাপা, DAPA। ঠিক আছে, ক্লিয়ার? একটা হচ্ছে ড্যামেজ, একটা হচ্ছে রিলিফ, আর একটা পি পিতে হচ্ছে কি? পজিশন, রংফুল পজিশন। পজিশন, পজিশনটা রংফুল। মানে এটা দখলটা রংফুলে রাখা হয়েছে না, আপনার আপনার আপনি একটা জিনিস দিলেন, সেটা আপনাকে আর ফেরত দিচ্ছে না, তখন পজিশনটা কি হয়ে যাবে? রংফুল হয়ে যাবে। হ্যাঁ। আর আরেকটা এতে হচ্ছে কি? এজেন্ট। এই চারটা কন্ডিশন ফুলফিল করতে পারলে এই জিনিসটা যার কাছে থাকবে তার কাছ থেকে এটা নিতে পারবে কি? একমাত্র ট্রু ওনার। কি নিতে পারবে? ট্রু ট্রু ওনার। ওনার। ট্রু ওনার। এই যে দেখছেন, এই যে ওনার লিখছে, যে লোকের কাছে আছে সে কিন্তু ওনার না, যার কাছে আছে সে কিন্তু কি নয়? ওনার। নয়। ইজ নট দ্য ওনার। তার মানে যে ওনার তাকে এই চারটা গ্রাউন্ড যদি মিলে যায়, যে ওনার তাকে এটা একদম অ্যাজ ইট ইজ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে শফিক বলেন তো, যখন আমি কোশ্চেনটা করি, যখন একজন ব্যক্তি যে একটা মুঘল প্রপার্টির ওনার নয়, সে রিয়েল ওনারের কাছে ওই জিনিসটা হুবহু দিতে বাধ্য থাকবে কয়টা ক্ষেত্রে? আচ্ছা, 4টা গ্রাউন্ডে। হ্যাঁ, বলেন, প্রথমটা হচ্ছে গ্রাউন্ড। স্যার ড্যামেজ নিরূপণ করা যায় যায় না না। এমন যদি হয়। গুড, গুড, তারপর গুড। হ্যাঁ, তারপরে স্যার এটা হচ্ছে যে অ্যাডিকুয়েট রিলিফ পাওয়া যাবে না, পাওয়া যাবে না। স্যার গুড, ওইটাই দিতে হবে। রাইট। আর পিতে হচ্ছে রংফুল পজিশন হয়ে যাবে, যে ক্ষেত্রে মানে জিনিসটা দেওয়া উচিত কিন্তু দিচ্ছে না, তাকে ভেরি এখন গুড, থেকে যাবে। আর ভেরি এতে গুড। হচ্ছে হ্যাঁ, স্যার তারপর? এজেন্ট হয়ে যাবে সে। হ্যাঁ, সে যে তার তখন তার কাছে আইনগতভাবে, রেখে আইনগতভাবে তার যাবে। ক্যাপাসিটিতে হয়ে যাচ্ছে কিসের? ট্রাস্টি অথবা এজেন্টের। গুড। এ- একসাথে চারটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি, একসাথে চারটা জিনিস, অথবা আলাদা আলাদা করে পাইতে পারি, চারটা একসাথেও পাইতে পারি, কোনো সমস্যা নাই। বাট এগুলো যখন ফুলফিল হয়ে যাবে তখন কোর্ট ওই যে লোকটা হু ইজ নট ওনার তাকে বলবে যে তুমি জিনিসটা অ্যাকচুয়াল, যেমন আমি এখানে বলি, যেমন অনি অনেক স্বর্ণ টর্ণ পরে, অর্নামেন্টস পরে, কথার কথা, সে তার একটা কানের দুল যেটা হচ্ছে তার দাদি তাকে দিছে এন্টিক, সেটা সে তার একটা বান্ধবীকে দিল, বান্ধবী বললো যে বন্ধু এটা খুব ভালো লাগছে, এটা আমি রেখে দিব। অনি 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 আহ, মানে তখন কি করবে? যদি রেখে দিতে চায় যে ধর তুই 20 লাখ টাকা নিয়ে যা, আমাকে এটা দে, অনি তখন কি করবে? অনি আছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কি করবেন তখন? দিয়ে দিবেন 20 লাখ টাকা পায়? না, আমি তো দিব না। কেন কেন দিবেন না? কারণ হচ্ছে যে এটা তো মানে এটার কোনো ভ্যালু হয় না ও যেটা দিতে রাইট, চাচ্ছে। রাইট, রাইট, রাইট। দেখেন এই উদাহরণগুলো ঠিক এভাবে বলা আছে, হ্যাঁ, এখানে উদাহরণগুলো এভাবে দেওয়া আছে। এই যে একটু আগে যেটা বলছিলাম, একটা উদাহরণ দিয়ে শেষ করে, মানে এটা সেকশন শেষ করবো। যে যে হ্যাজ গট পজিশন অফ এন আইডল। আইডল মানে কি? একটা মূর্তি পাইছে, হ্যাঁ, একটা সে মূর্তি পাইলো। এই মূর্তিটা হচ্ছে কার? এর ফ্যামিলির। কার ফ্যামিলির? মানে এর ফ্যামিলি এটাকে সারা জীবন এটাকে পুজো করে আসতেছে। এন্ড অফ হুইচ এ ইজ দ্য প্রপার কাস্টোডিয়ান, যেটার যেটার মালিক হচ্ছে কি? এ। তাইলে জে কে এখন কম্পেল করা যাবে টু ডেলিভার দ্য আইডল টু এ। ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ, ক্লিয়ার? এই উদাহরণ সবাই বুঝছেন? মানে এ এ এ দিয়ে আমরা ধরেন অমিত, অমিতের ঘরের একটা মূর্তি পায়ে গেল হচ্ছে যে দিয়ে আমরা ধরেন বলবো যে দিয়ে কি বলা যায়, জ্যাক, যে দিয়ে একটা বলে যে জ্যাকের কাছে না, জ্যাক না, যে দিয়ে কি হতে পারে, যে দিয়ে একটা হিন্দু নাম বলেন তো, যে দিয়ে একটা হিন্দু নাম বলেন। জেরিন, আচ্ছা যে দিয়ে অথবা যে দিয়ে একটা হিন্দু নাম জ্যাকলিন, বলেন। জি দিয়ে কোনো হিন্দু নাম পাওয়া যায় না। জি, হ্যাঁ হ্যাঁ। জায়ান হয়, জায়ান ও বাংলা জায়ন হয় না, আর হয় মুসলিম না। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা জিতু ধরেন, জিতু সিং, ঠিক আছে জিতু সিং। জিতু সিং, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আচ্ছা, ধরেন রিহানও অমিতের, হতে পারে। আচ্ছা হ্যাঁ অমিতের ঘরের একটা মূর্তি জিতু পাইলো, যে গড পজেশন জিতু পাইলো, যখনই ধরেন আপনি শুনে একটা মনে রাখবেন, রাস্তায় একটা মানিব্যাগ পড়ে গেছে, আপনি তুলে নিছেন, ইউ বিকাম এজেন্ট অর ট্রাস্টি। একটা লোক কোন একটা ফোন ফেলে গেল, ইউ বিকাম এন এজেন্ট অর ট্রাস্টি। আমরা এজেন্টের ট্রাস্টি না হয়ে কি হয়ে যায় চোর। কি হয়ে যায়? চোর, আস্তে করে লুকাই ফেলি। বাট হওয়ার কথা ছিল এজেন্ট, হওয়ার কথা ছিল কাস্টোডিয়ান, হওয়ার কথা ছিল এটাকে আমার কাছে রাখবো অ্যাজ লং এজ দ্য রিয়েল ওনার ইজ কামিং এন্ড আই উইল গিভ ইট ব্যাক টু হিম। কিন্তু আমরা তো বাঙালি খারাপ, আমরা এটাকে এজেন্ট হিসেবে না রেখে আমরা এটাকে কি করে ফেলি, খেয়ে ফেলি, মিস অ্যাপ্রোপ্রিয়েট করে ফেলি। তো অমিতের ঘরের একটা মূর্তি পাইলো হচ্ছে মানে জিতু পাইলো। এখন জিতু পাইয়া এটা ঘরের মধ্যে রেখে পুজো টুজো করা শুরু করলো। এখন অমিত জিতুকে বাধ্য করতে পারবে এটা ফেরত দেওয়ার জন্য, অ্যাজ ইট ইজ। জিতু বলতে পারবে না যে তুমি টাকা পয়সা নিয়ে যাও, এটা আমরা পূজা করবো, এটা জিতু বলতে পারবে না। তাকে কি করা হবে? মেবি কম্পেল, কি করা, তাকে কি করা যাবে? বাধ্য করা যাবে। কি করা যাবে? বাধ্য করা যাবে, কম্পাইল। হ্যাঁ, এখানেও ঠিক সেম, যে একটা একটা পোর্ট্রের কথা বলছি, পিকচারের কথা বলছি, একই রকম, যে চাইনা ভাজ, মানে আপনি চায়না থেকে 3টা বড় বড় ফুলদানি নিয়ে আসলেন, সেগুলো হচ্ছে আপনার বন্ধু বি পাইলো, পরবর্তীতে আপনি বি কে বাধ্য করতে পারবেন এগুলো আমাকে ফেরত দাও। এই যে বি মে বি কম্পেলড টু ডেলিভার দেম টু এ। ক্লিয়ার? ক্লিয়ার? এর পাশাপাশি তো ফৌজদারি মামলা করতে পারবে, যদি বাসা থেকে চুরি টুরি করে নিয়ে যায় তখন চুরির মামলাও চলবে, পাশাপাশি এই মামলাও চলবে, কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাবো হচ্ছে অফ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টস। আমরা কিন্তু দেখেন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টস এর কথা বলতেছি, তার মানে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো এটা অলরেডি একটা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট কাকে বলে? যেটা অ্যান এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল, এটা হচ্ছে কন্ট্রাক্ট। খেয়াল করবেন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টস, এখানে কন্ট্রাক্টস হুইচ মে বি স্পেসিফিকলি এনফোর্স। আমরা এখন চার ধরনের কন্ট্রাক্ট দেখবো যেগুলো স্পেসিফিক্যালি কি করা যায়, এনফোর্স করা যায়। এই সেকশন 12 থেকে প্রচুর কোশ্চেন আসে, এটা হচ্ছে একটা মানে কি বলবো, এটা একটা হট টপিক, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, এটা হট সেকশন। তো আমরা এটাকেও আমরা নেমোনিক দিয়ে পড়ে ফেলবো। সবাই খাতা কলম নেন, নিছেন? খাতা কলম নিছেন? হ্যাঁ, আপনারা সবাই অতীতে চলে যান। কোথায় চলে যান? অতীত। লেখেন PAST, পাস্ট। সেকশন 12 এক লাইনে শেষ, PAST। এবার আমি আইডিয়াটা ক্লিয়ার করি। সেকশন 12 কি বলতেছে? কেসেস ইন হুইচ স্পেসিফিক পারফরমেন্স এনফোর্সেবল বা কন্ট্রাক্টস হুইচ মে বি এনফোর্সেবল। তার মানে সেকশন 12 বলতেছে এমন এমন কিছু কন্ট্রাক্টের কথা যেগুলো স্পেসিফিক্যালি পারফর্ম করা যাবে, ঠিক আছে, যেগুলো স্পেসিফিক্যালি পারফর্ম করা যায়। তাইলে যদি কোশ্চেন আসে যে নিম্নের কোন কন্ট্রাক্টটি স্পেসিফিক্যালি পারফর্ম করা যায়, সেখানে আপনারা এই 4 ধরনের এগুলো দেখবেন, দেখার পরে যেটা থাকবে সেটাই উত্তর হবে। ক্লিয়ার? তাহলে সেকশন 12 কি নিয়ে কথা বলতেছে শফিক? স্যার কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক স্পেসিফিক পারফরমেন্স পারফরমেন্স মানে দেওয়া যায়, করা যাবে আর কি, করা যাবে, বাধ্য করা যাবে, করা রাইট। যাবে। কোর্টে যাওয়া যাবে, কোর্টকে বলতে হবে, বাধ্য করা যাবে যে আমাকে স্পেসিফিক পারফরমেন্স দেন। আর স্পেসিফিক পারফরমেন্স কি জিনিস সেটা কিন্তু ক্লাসের শুরুতেই বলছি, যে অ্যাজ ইট ইজ দিতে হবে, অ্যাজ ইট ইজ। ওই যে বইয়ের উদাহরণ দিছিলাম, যে শফিক পছন্দ করছে প্রথম মানে ওই ঘরের প্রথম মেয়েকে, বা বিয়ের দিন দেখলো যে শফিকের বিয়ে দিয়ে দিচ্ছে ছোট মেয়েটাকে, শফিক বলতেছে আমি ছোট মেয়েটা করবো না, আমি বড়টারই পছন্দ করছি, ওটারই করবো। এখন শফিকের জন্য স্পেসিফিক পারফরমেন্স কোনটা হবে? বড় মেয়ে। বড় মেয়েকে দিতে হবে। গুড, আপনারা খুব ভালো মতো বুঝছেন, এর চাইতে আর সহজে বোঝানো যায় না। তাইলে আমরা এখন দেখবো সেকশন 12-এ 4টা সিচুয়েশন একই সাথে হতে পারে, আলাদা আলাদা হতে পারে। খেয়াল করেন, অনেক টিচার বলে যে আলাদা আলাদা, অনেকে বলে একসাথে। নো, এটা একই সাথে থাকতে পারে, আলাদা আলাদা থাকতে পারে। এই 4 সিচুয়েশন একসাথে হতে পারে, আলাদা হতে পারে। এই 4 সিচুয়েশন যদি মিলে যায়, সেই কন্ট্রাক্টটাকে কি করা যাবে? স্পেসিফিক পারফরমেন্স করা যাবে। ক্লিয়ার? তো সেই 4টা সিচুয়েশন কি আমরা দেখি। আমরা 4টা সিচুয়েশন দেখার জন্য চলে যাব পাস্ট। কোথায় চলে যাব? পাস্ট, PAST, পাস্ট। পাঁচটে। তো পাস্ট দিয়ে আমরা প্রথমে বুঝবো এসপি। যে যেখানে পিকুনিয়ারি কম্পেনসেশন পাওয়া যায় না। কি পাওয়া যায় না? পিকুনিয়ারি কম্পেনসেশন পাওয়া যায় পিকুনারি কম্পেনসেশন পাওয়া যায় না। যায় না।
যেমন এটা একটা উদাহরণ দিই। আমাকে আমার নানা একটা একটা ধরেন, আমাকে আমার নানা একটা চেক দিল, খেয়াল করেন এটা কি দিল, চেক দিল, চেকের মধ্যে স্বাক্ষর করে নাই, বা আহ, এখন আমার নানা পরবর্তীতে ধরেন মারা গেল এবং তার এই যে কাস্টোডিয়ান হিসেবে চলে আসলো হচ্ছে আমার মামারা। এখন এই আমার মামাদেরকে আমি বাধ্য করতে পারবো যে এই যে নানা যদি থাকতো এই চেকে স্বাক্ষর করলে টাকাটা আমি পাইতাম, বাট নানা যেহেতু নয়, আপনারা তার জায়গায় আসেন, আপনারা এখন আমাকে এটা করে দিবেন, কারণ এই স্বাক্ষর ছাড়া আমি এটার এই টাকাটা কি তুলতে পারবো না। এটাকে বলা হয় কি পিকুনিয়ারি কম্পেনসেশন, যেখানে পাওয়া যাবে না সেখানে বাধ্য করা যাবে। কোর্ট কাদেরকে বাধ্য করবে? আমার মামাদেরকে বাধ্য করবে। এটার একটা উদাহরণ নিচে আছে, আমি দিয়ে দিই, এটা দিলে বেশি ভালো লাগবে। পিকুনিয়ারি কম্পেনসেশন পাওয়া যাবে না যেখানে হচ্ছে বাধ্য করা যাবে না। এই দেখেন, এ ট্রান্সফার্স উইদাউট এন্ডোর্সমেন্ট বাট ফর ভ্যালুয়েবল কনসিডারেশন এ প্রমিসরি নোট, মানে এ বি কে একটা প্রমিসরি নোট দিল এবং পরবর্তীতে এ কি হয়ে গেল, ইনসলভেন্ট হয়ে গেল। কি হয়ে গেল? ইনসলভেন্ট হয়ে ইনসলভেন্ট গেল। হয়ে গেল, এখন প্রমিসরি নোটে যে দিছে সে হয়ে গেছে দেউলিয়া। কি হয়ে গেছে? দেউলিয়া ব্যাংক। দেউলিয়া। হ্যাঁ, এখন সে কি, এখন তার থেকে কি আমি টাকা পাবো? তার থেকে না টাকা পাবো? এই যে পিকুনিয়ারি কম্পেনসেশন না, ক্যান নট বি গট, এটা অনেকেই উদাহরণটা দিতে পারে না। এটা আমি অনেকে জিজ্ঞাসা করছি যে ভাই এটা একটা উদাহরণ দেন তো, বলতে পারে না। হ্যাঁ মানে কিন্তু হচ্ছে অলরেডি এটা, তো হচ্ছে সে ব্যাংকরাপ্ট, কারণ সে জিরো, নিজেই তো তাহলে তার ফকির কাছে হয়ে তো গেছে। কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ, গুড। এখন তার জায়গায় যে অ্যাজাইনি আসবে তাকে বাধ্য করা যাবে, তাকে কি করা যাবে? বাধ্য বাধ্য করা, করা যাবে। রাইট, তার বিরুদ্ধে স্পেসিফিক পারফরমেন্স করা যাবে। এরপরে আসেন when the act agreed to be done, যেখানে ওই যে যেটা একটু আগে বললাম adequate relief না, adequate relief নয়। যেমন সি এর একটা উদাহরণ এখানে আমি দেই। যেমন এই যে আহ একটা ঘর বিক্রি করার জন্য আমার সাথে চুক্তি করা হয়েছে, পরবর্তীতে সেই ঘরটা আমার কাছে বিক্রি করতেছে না, এখন আমরা যদি 10 লক্ষ টাকাও দেয় আমার ক্ষতিটা কি এডুকেট হবে? না, হবে। এই যে দেখেন, এ কন্ট্রাক্টস উইথ বি টু সেল হিম এ হাউস ফর টাকা 1,000 টাকা। এ বি এর সাথে চুক্তি করলো একটা বাড়ি 1,000 টাকা বিক্রি করবে। বি এটাকে স্পেসিফিক পারফরমেন্স করতে পারবে, ঠিক আছে। এখানে বি এ বলতে পারবে না যে তুমি টাকা নিয়ে যাও আমি তোমার কাছে ঘর সেল করবো, এটা সে বলতে পারবে না, কারণ এই ঘরটা সেল না করার মাধ্যমে বি এর যে ক্ষতি হবে এটা কি অ্যাডভোকেট রিলিফ হবে না। না, এই চারটা জিনিস আমরা জাস্ট একটা সিম্পল ট্রিকে মনে রাখবো, চারটা জিনিস, সেটা হচ্ছে টাকা দিয়ে এগুলো কোনোভাবেই কম্পেনসেট করা যায় না। কি বললাম? টাকা দিয়ে কোনোভাবেই কম্পেনসেট করা যায় না, কম্পেনসেট অথবা যায় না। টাকা পাওয়াও যায় না। দুইটা জিনিস কি কি? টাকা দিয়ে কোনোভাবে কম্পেনসেট করা কম্পেনসেট যায় না, করা যাবে না এবং টাকা অথবা দিয়ে টাকা পাওয়াও পাওয়াই যায় না। যাবে না। তো এই যেখানে টাকা দিয়ে কম্পেনসেট হবে না অথবা টাকা পাওয়াই যাবে না, সেটাকে কি করতে হবে? স্পেসিফিক পারফরমেন্স, রিলিফ সেই ইনফোর্স কন্ট্রাক্টটাকে কি করতে করতে হবে? হবে। স্পেসিফিকলি এনফোর্স করতে হবে। তাহলে পি গেল, পিতে দেখলাম আমরা যে পিকুনিয়ারি কম্পেনসেশন পাওয়া যায় না, যেখানে মানে পাওয়া যাওয়ার সুযোগ নেই কারণ ওই লোক ব্যাংকার হয়ে গেছে। এতে আমরা দেখবো যে এডুকেট রিলিফ পাওয়া হবে না। আর এসে হচ্ছে যে কোনো ড্যামেজ যে হয়েছে এটার কোনো স্ট্যান্ডার্ড নাই, কি নাই? ড্যামেজ যে হয়েছে এটার কোনো কি নাই, স্ট্যান্ডার্ড নাই। এই যে ড্যামেজ, যে যে অ্যাকচুয়াল ড্যামেজটা হবে, মানে কন্ট্রাক্টটা পালন না করলে যে অ্যাকচুয়াল ড্যামেজটা হবে, সেটা নিরূপণের কোনো কি নাই, স্ট্যান্ডার্ড, সুযোগ নাই। স্ট্যান্ডার্ড নাই। হুম। হুম। তারপর এরপরে আসি হচ্ছে আমরা কি, যে কন্ট্রাক্টটা হয়েছে এটা, এটা নেচারটা কি রকম? ট্রাস্টের নেচার কি রকম? ওই আমরা যে ট্রাস্টের এই যে নেচার কাজটা মানে করছি না আমরা, ওইটার সাথে কিন্তু অনেকটা মিল আছে, খেয়াল করেন, হ্যাঁ হ্যাঁ, এটার সাথে অনেকটা মিল আছে। তো সবসময় এজ প্রিন্সিপাল লাইক গুলো আপনি অলমোস্ট সেম আমাকে থাকে। বিশ্বাস করে একটা জিনিস হ্যাঁ দিলেন হ্যাঁ, কিন্তু সেটা আমি আর রিটার্ন করলাম না, এটা কিন্তু কন্ট্রাক্টের কিন্তু ক্ষেত্রেও হতে সেকশন পারে। সেকশন 11 কি নিয়ে আলোচনা করে? মুভেবল নিয়ে। আর সেকশন 12 আর কি নিয়ে আলোচনা করে? ইমুভেবল নিয়ে। ইমুভেবল নিয়ে। আর এখানে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে, সেখানে বলতেছে যে ইমুভেবল প্রপার্টি কখনো কম্পেনসেশন দিয়ে কম্পেনসেট করা যায় না। কি বলছে এখানে? এটা মাথায় রাখবেন, কি বলছে? যে Immovable property cannot be educatedly relieved রিলিভ by বাই the কম্পেনসেশন ইন মানি। compensation in ক্লিয়ার? money. ক্লিয়ার? হ্যাঁ, তার মানে এটা মাথায় রাখবেন। আবার আমি কয়টা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমি ধরেন শফিকের সাথে একটা জমি বিক্রি চুক্তি করলাম, পরে আমি সেই চুক্তিটা বাস্তবায়ন করলাম না, শফিককে বললাম যে ভাই তুমি তোমার টাকা নিয়ে যাও, এটা কি আমি করতে পারবো? না, কারণ ইমুভেবল প্রপার্টি ক্যানট বি এডিকুয়েটলি রিলিভ বাই কম্পেনসেশন ইন মানি। তখন শফিক কোর্টে যাবে, কোর্টে গিয়ে বলবে যে মাননীয় আদালত, আমি যে কন্ডিশন আছে সেগুলো ফুলফিল করছি। নাম্বার 1 হচ্ছে এটা ইমুভেবল প্রপার্টি নিয়ে, নাম্বার 2 হচ্ছে এই জমিটা যদি স্যার আমার কাছে সেল না করে তাহলে আমার যে ক্ষতি হবে এটা কোনোভাবেই নিরূপণযোগ্য নয়, এটা কি কি স্ট্যান্ডার্ড নাই মাপার। তারপরে হচ্ছে এটা এডিকুয়েট রিলিফ না। হ্যাঁ, এই দুইটা জিনিস প্রমাণ করলেই কোর্ট তাকে শফিককে কি দিয়ে দিবে, ডিক্রি দিয়ে দিবে এবং আমাকে আমাকে বাধ্য করবে শফিককে সেই জমি
কি দলিল করে দিতে। আর মুভেবল প্রপার্টির ক্ষেত্রে দেখেন, মুভেবল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু কম্পেনসেশন একটা এডুকেট রিলিফ। কি বললাম, এটা একটু লিখে রাখেন, এটা পরীক্ষা আসছে। ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে কম্পেনসেশন এডুকেট রিলিফ নয়, মানে কম্পেনসেশন বলতে কম্পেনসেশন ইন মানি। মুভেবল, ইমুভেবল ইমুভেবল, প্রপার্টির ক্ষেত্রে কম্পেনসেশন চলে না, এক কথায় কম্পেনসেশন চলে না। ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে কম্পেনসেশন চলে না। আর মুভেবল প্রপার্টির ক্ষেত্রে কম্পেনসেশন দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যায়। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সেম উদাহরণ, সবই সেম, একই একই রকম উদাহরণ। তাইলে এগুলো উদাহরণ দেওয়া হয়ে গেছে। এখন আপনারা আমাকে এই চারটা বলেন। আর একটা হচ্ছে ট্রাস্ট, যে যখন যখন কন্ট্রাক্টের নেচারটা ট্রাস্টের মতো হবে, সেটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, স্পেসিফিক্যালি পারফর্ম করতে হবে। এখানে কোনো ধরনের ছল চাতুরি, টাকা পয়সা দেওয়া এগুলো চলবে না। যা যে জন্যই ট্রাস্টটা করা হয়েছে ঠিক সেটাই পারফর্ম করতে হবে। তাইলে শফিক বলেন তো, এই 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 চারটা বলেন তো। স্যার এটাকে আমরা হচ্ছে পাস্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। পিতে হচ্ছে স্যার পিকিউনারি কম্পেনসেশন পাওয়া যায় না বা নিরূপণ করা যায় না যে ক্ষেত্রে। হুম, না সরি স্যার, এটা এটা একটু একটা উদাহরণ দেন, এটা একটা উদাহরণ দেন। যে একটা লোক, আহ, একটা লোকের কাছে আমি কিছু টাকা পয়সা পাবো, পরে সে কি হয়ে গেছে, ব্যাংক্রাফট হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যাংক্রাফট। টাকা পয়সা না, ধরেন একটা লোক আমার কাছে উম একটা জমি বিক্রি করবে, পরে সে হয়ে গেছে ব্যাংক্রাফট, মানে দেউলিয়া। এখন তার সব জমি টমি সব নিয়ে গেছে কে, এজেন্ট, মানে ইয়ারা, তার হচ্ছে ব্যাংক নিয়ে গেছে আর কি। তাহলে এখন আমি কি এই জমির পরিবর্তে কোনো টাকা পাবো? মানে কোনো টাকা পাওয়ার সুযোগ আছে? নো স্যার, নাই। সুযোগ নাই। উত্তরাধিকার যারা আছে তাদের কাছে আমি আর যারা অ্যাসাইনি, চাইতে তাদেরকে পারি। আমি করতে পারবো যে আমার জমি আমার কাছে ফেরত দাও, যেহেতু আমার থেকে সে টাকা নিচ্ছে। এই যে দেখেন উদাহরণটা দিচ্ছি, এই ট্রান্সফার্স উইদাউট এন্ডোর্সমেন্ট বাট ফর ভ্যালুয়েবল কনসিডারেশন অফ প্রমিসরি নোট টু বি, এ বিকামস ইনসলভেন্ট, মানে এই ইনসলভেন্ট হয়ে গেছে, ব্যাংকরাপ্ট হয়ে গেছে। সি এর জায়গায় আসছে, এখন বি সি কে বাধ্য করতে পারবে যে তুমি এটাকে এন্ডোর্স করে দাও। যেটা ওই আমি আমার নানার উদাহরণ দিয়ে দিছিলাম আর কি, চেকের উদাহরণ দিয়ে। যদিও চেক না বলে প্রমিসরি নোট বলে ভালো হতো, বাট আপনারা বুঝবেন না প্রমিসরি নোট কি। এটা আগে, চেক আগে কাইন্ড অফ প্রমিসরি নোটের মতোই ছিল আর কি। এখন বাংলাদেশে প্রমিসরি নোট নাই, এগুলো এখন আর চলে না। আচ্ছা, তারপরে বলেন, 5 দিয়ে 4টা বলেন। স্যার পিতে হচ্ছে পিকিউনারি কম্পেনসেশন যে ক্ষেত্রে পাওয়া যাবে না, এতে হচ্ছে স্যার অ্যাডিকুয়েট রিলিফ হতে হবে, অ্যাজ ইট ইজ যেভাবে আছে এভাবে। আর এসে হচ্ছে স্যার যে ক্ষেত্রে কোনো এডুকেট রিলিফ হবে ড্যামেজ না, এডুকেট রিলিফ নিরূপণ হবে করা না। যায় না। হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এসে এসে হচ্ছে হচ্ছে কোনো স্যার যে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে নাই। ক্ষতির স্ট্যান্ডার্ড নিরূপণ করা যায় না। আর টিতে হচ্ছে স্যার এটার নেচারটা হচ্ছে স্যার ট্রাস্ট, এই ট্রাস্টেড, এই রাইট। টাইপের আর কি। নেচারটা হচ্ছে কি? জি। ট্রাস্ট। ইয়া বলেন, লিয়া বলেন। টিতে হচ্ছে পিকুনিয়ারি কম্পেনসেশন পাওয়া যাবে না, আর হুম, এতে হচ্ছে পিকুনিয়ারি কম্পেনসেশন অ্যাডিকুয়েট রিলিফ হবে না। হুম, এসে হুম, হচ্ছে ড্যামেজটা নিরূপণ করার কোনো স্ট্যান্ডার্ড নাই। টিতে হুম। হচ্ছে কন্ট্রাক্টর ট্রাস্টের নেচারের। গুড, তাইলে আর ভুলবেন এটা। না, ভুলবো না। Good. এবারে দেখেন এখান থেকে যে কত শত শত কোশ্চেন আসছে এই জাস্ট এই একটা ধারা থেকে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা বিশাল একটা আলোচনা, কিন্তু আমরা খুব অল্পে শেষ করে দিচ্ছি। এখন বাসায় গিয়ে জাস্ট, মানে ও আরেকটা কথা, লাস্টে দুইটা কথা কি বললাম, ওই যে এক্সপ্লেনেশনে দুইটা কথা কি বললাম, যে ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে। কম্পেনসেশন চলে না, আর মুভেবলের ক্ষেত্রে হচ্ছে কম্পেনসেশন অ্যাডিকুয়েট এবার রিলিফ বলি, হবে। 2023 সালে বার কাউন্সিল পরীক্ষায় একটা কোশ্চেন আসছিল, এটা আপনাদেরকে পড়াইছিলাম। যে আচ্ছা উদাহরণ দিই, যেমন শফিক আমার সাথে একটা গরু বিক্রি করবে বলে চুক্তি করছে, গরু 80,000 টাকা দাম। শফিক সেই গরুটা দিতে পারে নাই, এখন আমি মামলা করলাম শফিকের বিরুদ্ধে। শফিক কি আমাকে সেই গরুটা দিতে বাধ্য? বাধ্য করা যাবে? উদাহরণ দেন, অ্যান্সার করেন, বাধ্য করা যাবে শফিককে? আছেন কেউ আপনারা?
আরেকবার বললে একটু ভালো হয়। শফিক আমাকে একটা গরু বিক্রি করবে বলে চুক্তি করছে আমার সাথে, গরু 80,000 টাকা দিয়ে, হ্যাঁ। পরে সেই গরুটা সে আমাকে দেয় নাই, আরেক জায়গায় বিক্রি করে দিছে। এখন আমি কোর্টে মামলা করে আহ এই গরুটা আনতে পারবো? যাবে, হ্যাঁ, হ্যাঁ। যাবে, যেহেতু মুভেবল প্রপার্টি, এটা তো স্যার আনা যেতেই পারে। কিভাবে আনা যেতে পারে? এটা এটা কোন ধারায় আনতে পারবো? এটা স্যার এটা যেহেতু মুভেবল প্রপার্টি, তাহলে এটা সেকশন 11 যাবে। এবার বলি, এবার এবার 11-তে যান। এই গরুটা যদি আমাকে না দেন, এটার এডুকেট রিলিফ আমি পাবো না? গরুর দাম 80,000 টাকা, আমাকে 80,000 টাকা দিয়ে দিলেই তো হচ্ছে। এবার বুঝে গেছে? আর গরুটা জি কি স্যার, মুভেবল না ইমুভেবল প্রপার্টি? মুভেবল প্রপার্টি। তাহলে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে কম্পেনসেশন চলে না, চলে না? চলে। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে গরুটা আনতে আপনি বাধ্য থাকবেন, নাকি টাকা টাকা দিলেই হয়ে যাবে? স্যার টাকা দিলেও হয়ে যাবে। এবার বুঝে গেছে? সেকশন 11-এ আমরা যেটা পড়ছি মুভেবল প্রপার্টির ক্ষেত্রে, সেটা হচ্ছে ট্রু ওনার। ট্রু ওনার, সেখানে কোনো কি হয় নাই, কোনো চুক্তি হয় নাই, কি হয় নাই। এখানে কি নিয়ে কথা বলতেছি? এখানে কি নিয়ে কথা বলতেছি? চুক্তি নিয়ে। 12তে চুক্তি নিয়ে। আর সেকশন 11-এ কোনো চুক্তির কথা আসছে? এখানে কি আসছে? যে এ পার্সন হ্যাভিং দ্য পজিশন অফ কন্ট্রোল অফ পার্টিকুলার আর্টিকেল অফ মুভেবল প্রপার্টি অফ হুইচ হি ইজ নট দ্য ওনার। এখানে জাস্ট আমার জিনিসটা একজনের কাছে চলে গেছে, কোনো কন্ট্রাক্ট ফন্ট্রাক্টের মধ্যে দিয়ে যায়নি, এমনি গেছে। সে চুরি করে নিয়ে গেছে, বা তার কাছে আমি দিয়ে গেছি, বা তাকে আমি এটা হাওলা করে দিছি, পরে তার কাছ থেকে আমি আনতে পারবো, এই 4টা গ্রাউন্ড দেখাই। বাট এখানে কি হয়েছে? এখানে এখানে একটা মুভেবল প্রপার্টি নিয়ে কি হয়েছে? কন্ট্রাক্ট হয়েছে। তো মুভেবল প্রপার্টি নিয়ে যখন কন্ট্রাক্ট হয়েছে, সেই কন্ট্রাক্ট যখন ব্রিচ হয়েছে, সেই ব্রিচটা অলওয়েজ কি কম্পেনসেশন দিয়ে ফুলফিল করা যাবে। কি লিখছে? মুভেবল প্রপার্টি ক্যান বি দাস রিলিভড বাই কি কম্পেনসেশন ইন মানি। ক্লিয়ার? ক্লিয়ার? মুভেবল প্রপার্টি ক্যান বি দাস রিলিভড বাই কম্পেনসেশন ইন মানি। বুঝা গেছে? এক্সপ্লেনেশনে বলতেছে যে ইমুভেবল প্রপার্টিতে কম্পেনসেশন চলে না, আর মুভেবল প্রপার্টিতে কম্পেনসেশন চলে। তো আমি যেহেতু আমার আমার সাথে যেহেতু শফিক একটা গরু বিক্রি করার জন্য চুক্তি করলো, শফিক গরুটা আমাকে দিল না। আমি পরবর্তীতে কোর্টে মামলা করলে কোর্ট আমাকে কি দিবে? গরু দিবে না টাকা দিবে? টাকা দিবে। টাকা দিবে, কারণ গরুটা কি প্রপার্টি? মুভেবল। মুভেবল প্রপার্টি। ক্লিয়ার? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার গরুটা যদি, মানে একটা যদি কন্ট্রাক্ট থাকে, গরুটা হচ্ছে বিশেষ কোনো জাতের, মানে ওই গরুটাই ওনার দরকার ফার্মিং এর জন্য বা যে কোনো একটা কাজে, ওই ক্ষেত্রে সে কি টাকা দিয়ে হয়ে যাবে কম্পেনসেশন? এটা একটা দারুণ কোশ্চেন। বিশেষ কোনো জাতের বলতে, এবার আমরা একটু উপরে যাব, যে এই গরুটা যদি আমাকে না দেওয়া হয়, দ্যার ইজ নো স্ট্যান্ডার্ড অফ অ্যাসার্টেনিং দ্য অ্যাকচুয়াল ড্যামেজ। মানে একটা মাত্র গরুই পৃথিবীতে আছে। পৃথিবীতে কি এই জাতের গরু একটাই আছে, এটা প্রমাণ করতে হবে। তারপরে এই গরুটার যে মানে পরিবর্তে যে টাকাটা আমাকে দিবে, সেটা কোনোভাবেই এডুকেট হবে না আমার জন্য। এই গরুটা আমি অত, এটা যদি হিন্দু হই, আমি এটা পূজা করলাম, বা আমি যদি কি বলবো, এটাকে ব্রিডিং করার জন্য রাখলাম, বা এটাকে আমি জাস্ট লাস্ট একটা স্পেসিস হিসেবে আমি আমার কাছে রেখে দিলাম, এই ক্ষেত্রে কিন্তু এটাকে কি করা যাবে? পারফর্ম করানো যাবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর যদি মুভেবল প্রপার্টি নর্মাল হয়, তাহলে করা যাবে না। ওই যে এখানে তো আপনাকে অপশন দিচ্ছেই, দেখেন না, অপশন তো এখানে দিচ্ছে যে যে স্ট্যান্ডার্ড ড্যামেজ টেস্ট মানে নিরূপণ করা যাবে, তাইলে আপনি চাইতে পারেন। আপনি বলবেন যে আমাকে গরু না দিলে যে ড্যামেজটা হবে, সেটা কোনো আদালতে এটা প্রমাণ করতে হবে। যে এখন দেখা গেল যে আমি শুধু কোরবান দেওয়ার জন্য গরু নিলাম, তো আমার তো গরু হইলেই হচ্ছে, হয়েছে, তাই না? 80,000 টাকা দিলে আমি কালকে আরেকটা গরু নিয়ে যাবো। শুধু শুধু কোর্টে এসে মামলা করার কি দরকার? এগুলো কিন্তু কোনো বাধ্যতামূলক বলে না, সব হচ্ছে ক্যান নট বি, ক্যান নট বি। তার মানে কোর্ট দিতেও পারে আপনাকে। আপনি যদি দেখাতে পারেন যে এই গরুটা পৃথিবীতে মাত্র একটাই আছে, এবং এটা আমি পূজা করবো, বা এটাতে ব্রিডিং করবো, বা এটাকে আর পৃথিবীতে কোনো কোনো সেকেন্ডটা নাই যে যেটা দিয়ে আপনি স্ট্যান্ডার্ড দিয়ে মাপতে পারবেন যে এটার মূল্য এত, সুতরাং মূল্য এটা অমূল্য, যেটা অমূল্য সেটা আমাকে হুবহু দিতে হবে। বুঝা গেছে শফিক? জি স্যার। ওকে।
এবার আমরা, আচ্ছা আজকে এই পর্যন্ত আমরা রাখি, তারপরে আমরা নেক্সট ক্লাসে 13 থেকে স্টার্ট করবো। এই পর্যন্ত যে পড়ছি, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ করেন। স্যার সেকশন 8 এর আন্ডারে যখন স্যার টাইটেলটা প্রমাণ হয়ে যাবে, তো পজিশন পাওয়ার জন্য কি স্যার অন্য কোনো সেকশনের আন্ডারে যাইতে হবে, নাকি সেকশন 8 আর সেকশন 52 এর আন্ডারে স্যার দখল পাওয়া যাবে? এটাই এটাই অনেকের কনফিউশন থাকে। সেকশন 8 এর আন্ডারে আমি কিন্তু শুরুতে একটা কথা বলছি, এই জন্য সব কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যখন সেকশন 8 এর আন্ডারে রায় লিখি, তখন আমরা সেখানে একটা ইস্যু লিখি। ইস্যুটা হচ্ছে কি, সত্য এবং দখল আছে কিনা। কি লিখি? সত্য এবং কি দখল আছে কিনা। তো দখলের কথা তো সেখানে চলেই আসে, তাহলে দখল সম্পর্কে দখল নিয়ে আরেকটা মামলা করার কোনো দরকার নেই। তো আপনি ওই মামলা দিয়েই আপনার দখল এবং সত্য পেয়ে যাবেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা 13 একটু পড়াই দিই, তারপরে বোঝাতে যাবে। এখানে বলা হচ্ছে কন্ট্রাক্ট অফ হুইচ দ্য সাবজেক্ট হ্যাজ পার্শিয়ালি সিজ টু এক্সিস্ট। আমরা যারা কন্ট্রাক্ট অ্যাক্ট করছি, আমরা সেখানে একটা টার্ম সবসময় পড়ছি, খুব মজা করে পড়তাম, সেটা পরীক্ষায় আসতো। এটা বলা হয় সুপারভিনিং ইম্পসিবিলিটি। কি বলতো? সুপারভিনিং ইম্পসিবিলিটি। মানে যখন কোনো অ্যাক্ট অফ গড, ধরেন আপনি একটা বাড়ি কিনবেন বলে কন্ট্রাক্ট করলেন, একটা ঘর, পরের দিন সেই ঘরটা একদম সাইক্লোনে ভেঙে চুরে চুরমার হয়ে গেল, তো এটাকে কি বলা হয়? অ্যাক্ট অফ গডের মাধ্যমে তখন ওই কন্ট্রাক্টটা এনফোর্স করা যায় না, ইম্পসিবল হয়ে যায়। কি হয়ে যায়? ইম্পসিবল হয়ে যায়। এটাকে কি বলা হয়? সুপারভিনিং ইম্পসিবিলিটি। তো এটা কোন সেকশনের আন্ডারে? সেকশন 56 অফ কন্ট্রাক্ট অ্যাক্ট। কিন্তু আমাদের তো সেকশন 56 অফ কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে বলা হচ্ছে যে যখন সুপারভিনিং ইম্পসিবিলিটির মাধ্যমে অ্যাক্ট অফ গড মানে আল্লাহর কোনো কাজের মাধ্যমে যখন কোনো ক্ষতি হবে, সে কন্ট্রাক্টটা পালন করতে কোনো পক্ষ বাধ্য নয়। কিন্তু আমাদের এসআর অ্যাক্টের সেকশন 13 বলতেছে যে এই কন্ট্রাক্ট ইজ নট হোলি ইম্পসিবল অফ পারফরমেন্স। যে সেকশন 56 থাকলেও যে এই কন্ট্রাক্টটা কিন্তু পারফর্ম করার সুযোগ আছে। তবে এখানে একটা ছোট্ট ট্রিক আছে, ট্রিকটা একটু আমি আপনাকে বলি। আগে আমি আলোচনা যাওয়ার আগে একটু উদাহরণ দিই। এখানে কে কে আছে? লিয়া আছে? লিয়া, জি আমি ধরেন আছি। লিয়ার সাথে একটা চুক্তি করলাম। আজকে কত তারিখ? 23, রাইট? 23/5/2025 তারিখে একটা চুক্তি করলাম যে ঢাকায় আমার একটা 5 তলা বাড়ি লিয়াকে আমি কি বিক্রি করব। তো লিয়া সেই 5 তলা বাড়ির জমি দাম হিসাবে আমাকে 5 কোটি টাকা দিচ্ছে। আজকে চুক্তি করলাম। তো দখল দিব হচ্ছে 26 তারিখ। কয় তারিখ? 26 তারিখ। তাহলে এই কন্ট্রাক্টর পারফরমেন্স কখন হচ্ছে? পারফরমেন্স দুইটা। লিয়া তার টাকা আমাকে দিয়ে দিছে, মানে লিয়ার পক্ষের যে পার্ট অফ পারফরমেন্স সেটা কিন্তু কমপ্লিট। আমার পক্ষের যে পার্ট অফ পারফরমেন্স এটা কমপ্লিট কখন হবে? কখন হবে? আমার কথা কি শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কেউ রেসপন্স করে না। লিয়া রেসপন্স করেন। যাকে নিয়ে উদাহরণ দিব সে রেসপন্স করেন, আনমিউট করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বললাম যে আমি ঢাকায় আমার একটা বাড়ি, 5 তলা বাড়ি 5 কোটি টাকায় আপনার কাছে সেল করবো। তো আজকে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে এটা দলিল করে ফেললাম, রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমার 5 কোটি টাকা আহ, মানে আপনাকে আপনার থেকে 5 কোটি টাকা আমি নিলাম। মানে আপনার পক্ষের যে পারফরমেন্সটা, কন্ট্রাক্টে তো পারফরমেন্স দুই পক্ষেরই থাকে। মানে ইয়োর পার্ট অফ পারফরমেন্স ইজ কমপ্লিটেড। মানে আপনি 5 কোটি টাকা আমাকে দিয়ে দিচ্ছেন। আমার পক্ষের যে পার্ট অফ পারফরমেন্স সেটা কখন হবে? যখন আমি আপনাকে ওই পজিশন তো 5 তলা বাড়িটা হ্যাঁ বুঝাই দিব। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এই বুঝাই দেওয়াটা আমি দিব বলছি যে 26 তারিখে। কয় তারিখে? 26 তারিখ। 26 তারিখ। 26 তারিখে আসার আগে 25 তারিখে ওই বাড়িটার সম্পূর্ণ কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। মানে ধ্বংস হয় না, মানে এটা ভেঙে গেছে আর কি, এটা ভেঙে একপাশে পড়ে গেছে। তাহলে এখন কি হবে? এখন কি হবে বলেন? এই কন্ট্রাক্ট অ্যাক্টের যেটা বললেন আর কি, উম, ওই ক্ষেত্রে তো হচ্ছে এনফোর্সেবল না, কিন্তু স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 13 অনুযায়ী স্পেসিফিক মানে এনফোর্সেবল করা যাবে হয়তো করা যতটুকু যাবে, করা যাবে। সম্ভব। রাইট, হ্যাঁ রাইট।
যে তার মানে আপনাকে তখন এটাকে আমি আর একটু সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাই, এবার এবার সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আগেরটা তো আমি জাস্ট জেনারেল আইডিয়া দিলাম, এবার আমি একদম এই এই এক্সাম্পলটা দিয়ে আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি। ধরেন আমি 5 তলা একটা বাড়ি রিয়াকে বিক্রি করব বলে রিয়ার সাথে কন্ট্রাক্ট করলাম আজকে 23 তারিখ। লিয়া আমাকে এই এই বাড়ির মূল্য হচ্ছে 5 কোটি টাকা, এখান থেকে লিয়া আমাকে দিল 1 কোটি টাকা। কয় কোটি টাকা? 1 কোটি টাকা। তাহলে আর কয় কোটি টাকা বাকি আছে? 4 কোটি। ঠিক আছে, লিয়ার পারফরমেন্স স্টার্ট হয়ে গেছে বা সে কিছু করে ফেলছে। আমার পারফরমেন্স হবে কখন? যখন আমি বাড়িটা বুঝাই দিব। বাড়ি বুঝাই দেওয়ার কথা হচ্ছে 26 তারিখ। 25 তারিখে ভূমিকম্পে বাড়িটা ভেঙে গেল। এখন এই সেকশন 13 বলতেছে এই যে ভেঙে গেল, এখন আমি লিয়া বলবো যে আপনার বাড়িতে ভেঙে গেছে, আমি এখন আর এই কন্ট্রাক্ট করবো না, আপনার 1 কোটি টাকা আমাকে দিয়ে দেন আর আপনার বাড়ি নিয়ে আপনি থাকেন। এটা লিয়া বলতে পারবে না। লিয়াকে কোর্টে বাধ্য করতে পারবে যে তুমি বাকি টাকাটা দাও বা যতটুকু পারে ওটুকু তুমি দাও। এই যে এটাই সেখানে বলা হয়েছে যে মে বি কম্পেল, কি বলা হয়েছে? মে বি কম্পেল টু পারফর্ম হিজ পার্ট অফ কন্ট্রাক্ট বাই পেইং দ্য পারচেজ মানি। মানে আমাকে যে পারচেজ মানি দেওয়ার কথা ছিল 5 কোটি, সেখান থেকে বাকি টাকাটা দেওয়ার জন্য লিয়াকে বাধ্য করা যেতে পারে। এখন লিয়া যদি দেখাতে পারে স্যার বাড়ি ভেঙে গেছে কিভাবে করবো, তখন কোর্ট বলবে বাড়ি ভাঙছে, জায়গা তো আছে, বা বাড়ি ভাঙছে, বাড়ি করতে গেছে ধরুন 2 কোটি টাকা, আপনি আচ্ছা 1 কোটি টাকা দিয়ে দিয়ে না আর 1 কোটি টাকা দেন বা 3 কোটি টাকা দেন, কিছু একটা করে তাকে কি করা যাবে? বাধ্য করা যাবে টু পারফর্ম দ্য কন্ট্রাক্ট। ঠিক আছে, এটা বুঝে গেছে? সেকশন 13 বুঝছেন? জি। শফিক বুঝছেন? এটা একটু ট্রিকি আছে, শফিক বুঝছেন? স্যার মানে বাড়ির বাড়ি থেকে কি মানে কোনো অংশ দিবে নাকি স্যার টাকা দিয়ে দিবে? না, টাকা মানে যে পারচেজ মানি যেটা, সেটা লিয়াই তো আমাকে টাকা দিবে, কারণ আমি তো ওর কাছে বাড়ি বিক্রি করছি। সে আমাকে টাকা দিতে তাকে বাধ্য করতে পারবো আমি কোর্টে গিয়ে। যদিও বাড়ি টাড়ি ভেঙে গেছে, তারপর আমি তাকে বাধ্য করতে পারবো। তো তখন কোর্ট ডিসাইড করবে, কোর্ট তো হচ্ছে ন্যায় বিচারক, কোর্ট ডিসাইড করবে যে যেহেতু বাড়ি ভেঙে গেছে, তাহলে 5 কোটি টাকা যেহেতু বাড়ির দাম ছিল, এখন 3 কোটি টাকা দেন, 2 কোটি টাকা দিয়েন না, এই আর কি। বাট তাকে বাধ্য করা যাবে, পরীক্ষা আসবে বাধ্য করা যাবে কিনা, পরীক্ষা কি আসবে? বাধ্য করা যাবে কিনা। তাহলে এবার আমি এখান থেকে একটা কোশ্চেন করি, যে কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে, এগুলো আসে না তো এগুলো আসতে পারে। এক, যেমন এ বি এর সাথে 2 কোটি টাকা দামে 2 কোটি টাকা মূল্যে একটা বাড়ি বিক্রয়ের চুক্তি করলো। চুক্তির পরের দিন বাড়িটা ভেঙে গেল। এখন বি কে টাকা দেওয়ার জন্য বাধ্য করা যাবে কি না, প্রশ্ন হচ্ছে এইটা। উত্তর কি দিবেন? কম্পেল করা যাবে। উত্তর কি দিবেন? বাধ্য করা যাবে। ভেরি গুড। যাবে। এইটা আমি আমার আমার পড়া এখানেই শেষ। মানে এটা এটা একটু বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের সুপারভিনিং ইম্পসিবিলিটি আমাদের এসআর অ্যাক্টে চলে না। কি বলছি? এসআর অ্যাক্টে চলে না। চলে। এসআর অ্যাক্টে সুপারভিনিং ইম্পসিবিলিটি চলে কখন? খেয়াল রাখতে হবে, দলিল করার আগেই যদি বাড়িটা ভেঙে যায়। কি বলছি? দলিল করার আগেই যদি বাড়িটা ভেঙে যায় আর কি। মানে যখন আমরা কন্ট্রাক্টটা করতেছি তখনই ওই ওই জায়গাটার অস্তিত্বই নাই, মানে একদম মাটির তলে চলে গেছে। এখানে কিন্তু মাটির তলে যায় নাই, এখানে কিন্তু ভেঙে গেছে, ডিস্ট্রয় হয়েছে। জায়গাটা তো আছে। এখানে লেখেন ডিস্ট্রয় বাই সাইক্লোন, কি লেখছে? ডিস্ট্রয় বাই সাইক্লোন লেখে নাই, যে পাইছি। চিজ টু এক্সিস্ট লেখে নাই, চিজ টু এক্সিস্ট লেখে নাই। চিজ টু এক্সিস্ট মানে কি? এটা আর অস্তিত্ব নেই, এটা একদম বিলীন হয়ে গেছে। বাট এটা এখানে লিখছে এটা ডিস্ট্রয় বাই সাইক্লোন, মানে ধরেন ভেঙে পড়ে গেছে বা একপাশে হেলে গেছে বা নষ্ট হয়ে গেছে এরকম, বাট জায়গাটা তো আছে। তো জায়গা যেহেতু আছে, তো সুতরাং যে ক্রেতা মানে যে হচ্ছে কিনতেছে, তাকে বাকি টাকা পে করার জন্য বাধ্য করা যাবে। হ্যাঁ এই, মানে আমি, হ্যাঁ স্যার বলেন। ভাইয়া আমি আরেকটু বলি, এটা হ্যাঁ। আমার একটু কনফিউশন লাগছে যে জায়গাটা আমি অলরেডি কিনে ফেলেছি, আমি পেমেন্টও করে ফেলেছি, কিন্তু হুম আমার নামে এখনো হচ্ছে মানে দলিলটা হচ্ছে ট্রান্সফার করা হয় নাই। এর হুম হুম মধ্যে হচ্ছে বাসাটা একটা এরকম সাইক্লোনে ডিস্ট্রয় হয়ে গেল কিছুটা। হুম তো সেই হুম। ক্ষেত্রে ওনারা হচ্ছে যে যেটুকু অংশ আছে সেটুকু তো থেকেই গেল, এন্ড দেন এটাকে রিপেয়ার করার জন্য যতটুকু কম্পেনসেশন বা পেমেন্ট প্রয়োজন সেটা ওনারা হচ্ছে আমাদেরকে সেই মানিটা ওনারা আমাদেরকে প্রোভাইড করবে, এরকম কিছু। মানে আপনার সাথে যদি দলিল না হয় আপনি কেন টাকা দিবেন? হ্যাঁ, সেটাই তো। এখানে সেকশন 13 হচ্ছে দলিল হওয়ার পরে। কি বললাম? হুম। দলিল হওয়ার পরে। দলিল হয়ে গেছে, যখন আপনি দখলে যাবেন তখন কি দেখলেন যে এটা জমিটা ভেঙে গেছে, সরি বাড়িটা ভেঙে গেছে, তখন আপনি এখান থেকে পিছনে আসতে পারবেন না, আপনাকে বাধ্য করা যাবে বাকি টাকা দেওয়ার জন্য। ক্লিয়ার? কিন্তু আপনারা একটা টেবিলে বসে আলোচনা করতেছেন, সবকিছু চুক্তি করতেছেন বা একটা এগ্রিমেন্টের দিকেও যাচ্ছেন, ওই সময় দেখলেন যে পুরো জায়গাটাই নাই, তখন কিন্তু ওই এগ্রিমেন্ট বাস্তবায়ন করা যাবে না। না।
ক্লিয়ার? হ্যাঁ, আর আমি এখন 14 আর 15 পড়ায় শেষ করবো। 14 15 খুবই সহজ। 14তে লেখেন ছোট, 15তে লেখেন বড়। লেখেন লেখেন ছোট বড় লেখেন। 14 ছোট, 14 15 মধ্যে কোনটা ছোট? 14 ছোট 15 বড়, তাই না? এটাই আর কি। 14 ছোট 15 বড়। উদাহরণ দিব, উদাহরণ দিয়ে পড়াই ফেলবো, সে বাকি আর লাগবে না। লিখছেন এটা? হুম, ছোট 14তে ছোট, 15তে বড়। ছোট বলতে কি মানে যে কাজটা আনপারফর্মড হয়েছে, মানে কন্ট্রাক্টের যে কাজটা আনপারফর্ম সেটা ছোট। আর 15তে যে কন্ট্রাক্টের যে কাজটা আনপারফর্ম সেটা হচ্ছে লার্জ, মানে বড়। অতি বড় না, মানে বড়। একটা উদাহরণ দিই। ধরেন আমি অনির সাথে একটা একটা জায়গা বিক্রি চুক্তি করলাম 100 বিঘা। কত বিঘা? 100 100 বিঘা। বিঘা। কিন্তু পরবর্তীতে অনি তার উকিল টুকিল দিয়ে মাপজোপ করে দেখলো যে জায়গাটাতে মূলত আমার মালিকানা, সেখানে টিকে হচ্ছে 95 বিঘা। কত বিঘা? 95 বিঘা। 95। তার মানে আমি আমি আর কত বিঘার মালিক না, মানে 5 বিঘার মালিক না। 5 এই যে বিঘা, হ্যাঁ। আনপারফর্ম, এই যে আনপারফর্ম, যে মানে 5 বিঘার পারফর্ম যে আমি করতে পারতেছি না, এটা কি স্মল না লার্জ? স্মল। স্মল। 95% আমার, 5% আমার না, সেটা অন্য কোনো ব্যক্তি। তাহলে আমি যে 5% পারফরমেন্সটা করতে পারতেছি না, এটা কি স্মল না লার্জ? স্মল। 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 তো এক্ষেত্রে এক্ষেত্রে কি, যদি লিয়া চায় বলে যে ঠিক আছে স্যার কোনো সমস্যা নাই, আমি 5 শতক বাদ দিয়ে দেন, আমি 5 শতকের কোনো ক্ষতিপূরণ আপনার থেকে চাইবো না, আপনি 95 শতকে আমাকে লিখে দেন, তাহলে সেখানে কি, সেখানে এটাকে পারফর্ম এনফোর্স করা যাবে কি যাবে না? যাবে। যাবে। গুড। এবার আসেন 15তে। 15তে বলতেছে যেখানে আনপারফর্ম যেটা আছে সেটা হচ্ছে লার্জ, সেটা হচ্ছে কি লার্জ, লার্জ। মানে কনসিডারেট পোর্শন, সেটা হচ্ছে লার্জ। তাহলে আপনি এক কাজ করেন, মানে আপনি 85 নেন, আমাকে পুরো টাকাটা দেন। এটা এটা কি, এটা আমি কি লিয়াকে বাধ্য করতে পারবো? এতক্ষণ কথা শোনা যাচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আর 15তে বলতেছে, লার্জে, এই যে হ্যাঁ লার্জে গিয়ে স্টপ হয়ে গিয়েছিল, এরপরে কি বলেছেন আচ্ছা। শুনিনি। আরেকটা হচ্ছে 100 বিঘা জায়গা আমি লিয়ার কাছে বিক্রি করব, বাট লিয়া লিয়া দেখলো যে এই 100 বিঘার মধ্যে শুধুমাত্র মালিক হচ্ছে আমি 50 বিঘার। কত বিঘার? 50 বিঘার। তাহলে এখন আমি কি লিয়াকে কন্ট্রাক্টটা মানে এনফোর্স করার জন্য বাধ্য করতে পারবো? না, কারণ এখানে যে যে আনপারফর্ম লার্জ যেটা সেটা হচ্ছে লার্জ লার্জ অ্যামাউন্ট। অ্যামাউন্ট একটা হ্যাঁ, কম তবে আছে। পারা যাবে, পারা যাবে যদি লিয়া বলে যে আচ্ছা সমস্যা নাই, আমার এই 50 বিঘাতেই হবে। এই যে বি হচ্ছে লিয়া, বি বলতেছে যে বি ইজ উইলিং টু পে দ্য প্রাইস এগ্রিড আপন। যদি লিয়া বলে যে না ভাই আমার এই 50 শতকই আমার দরকার, তখন করা যাবে, বাট জেনারেলি লিয়াকে বাধ্য করা যাবে না। ক্লিয়ার? হুম। শফিক, বুঝা গেছে এটা? জি স্যার। মানে যখন আনপারফর্ম পোর্শনটা স্মল থাকবে, তখন স্পেসিফিক পারফরমেন্স কি এনফোর্স করা যাবে। যখন আনপারফর্ম পার্টটা লার্জ থাকবে, তখন এনফোর্স করা যাবে না, যদি না ক্রেতা বলে যে না দরকার নাই, আমি আমার সব অধিকার ছেড়ে দিয়েছি, রিলিঙ্কুইশ করছি, আমার এই মানে অর্ধেক হইলেও চলবে। ক্লিয়ার? এই যে দেখেন এখান থেকে বলতেছে বাট দ্য কোর্ট মে at the suit of other party direct the party in default to perform specifically so much of his part of the contract as he can perform provided that the plaintiff relinquishes all claim to further performance। তাইলে এখানে ফার্দার পারফরমেন্স কত কত শতাংশ, কত কত বিঘার জন্য রয়ে গেল আমার? 50 বিঘার জন্য রয়ে গেল, কারণ জমিটাতে আমার মালিকানা কত বিঘা? 50 বিঘা। তাইলে যে মামলা করবে সে যদি বাকি 50 বিঘার উপর তার যে যে ক্লেম ছিল সেটাকে যদি সে বাদ দিয়ে দেয়, রিলিঙ্কুইশ করে, তাহলে কোর্ট বলবে ওকে ফাইন, আসেন আমি আপনার কন্ট্রাক্টটা এনফোর্স করে দিচ্ছি। আরো সহজ করে যদি আমি বলি, শফিকের সাথে আমি কথা বলি এখন। শফিকের সাথে আমি নোয়াখালীতে 100 বিঘা, 100 শতক একটা জায়গা বিক্রির জন্য চুক্তি করলাম। শফিক কাগজপত্র চেক করে দেখলো যে সেখানে আমার জায়গা মাত্র 50 শতক টিকে। কত শতক টিকে? 50 শতক। এখন আমি কি শফিককে বাধ্য করতে পারবো যে এটা তোমাকে নিতেই হবে? বাধ্য করতে পারবো? নো স্যার। বাধ্য করতে পারবো না। তবে যদি শফিক কোর্টে এসে বলে
আর কোনো সমস্যা নাই, আমি 50 শতকই নিব, তখন কোর্ট চাইলে কি কন্ট্রাক্টটা এনফোর্স করতে পারে। ক্লিয়ার? জি তাইলে পরীক্ষা প্রশ্নটা এইভাবে আসবে যে ক ক্ষয়ের সাথে একটা চুক্তি করলো 100 শতক জায়গায় বিক্রির জন্য, পরবর্তীতে খ দেখতে পেল যে সেখানে কয়ের মালিকানা মাত্র 50 শতক। এক্ষেত্রে খকে চুক্তিটি বাস্তবায়নে বাধ্য করা যাবে? না জেনারেলি স্যার। বাধ্য করা যাবে না, কিন্তু যাবে না যদি না সে মানে রাজি থাকে। ওটা এক ব্যাখ্যা দরকার না, ওটা আমরা রিটেনে লিখবো, কিন্তু প্রিলিতে কি লিখবো, বাধ্য করা যাবে না। তারপরে আরেকটা উদাহরণ দেই, এটা অ্যান্সার করবেন অনি। ক ক্ষয়ের সাথে একটা চুক্তি করলো 100 বিঘা জমি বিক্রির, পরবর্তীতে দেখা গেল সেইখানে ক্ষয়ের কয়ের মাত্র 95 শতাংশ জায়গা আছে। সে এই ক্ষেত্রে ককে চুক্তি পালনে বাধ্য করা যাবে কিনা? না। যাবে না। আবার আবার শুনেন আপনি, ক হুম। ক্ষয়ের সাথে 100 বিঘা একটা জায়গা বিক্রি করার জন্য চুক্তি করলো, পরবর্তীতে দেখা গেল ওই জায়গাতে কয়ের মালিকানা মাত্র 95 শতক, আর 5 শতক তার মালিকানা। 95 বিঘা। হ্যাঁ, 95 বিঘা। হ্যাঁ। এক্ষেত্রে এক্ষেত্রে খকে চুক্তি পালনে বাধ্য করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে, কারণ তার সাথে তো আমার 100 বিঘারই চুক্তি হয়েছিল। না, চুক্তি হয়েছিল কিন্তু পরে দেখলেন যে সেখানে মাত্র তার জায়গা আছে 95, 5 তার না। হ্যাঁ, 5 তার না। হম হম। হ্যাঁ, এখানে ইয়ে করা যাবে। বাধ্য করা যাবে মানে যেখানে আনপারফর্মটা স্মল ইনকনসিডারেট অ্যামাউন্ট সেখানে বাধ্য করা যাবে, হ্যাঁ, যেখানে লার্জ সেখানে বাধ্য করা যাবে না। যা- যদি না যদি না অপরপক্ষ মেনে নেয়। কি বলছি? যদি মে- না অপরপক্ষ মেনে নেয়। ক্লিয়ার? লিয়া বলেন তো এটা, লিয়া কি বুঝছেন বলেন তো, 14-15 পার্থক্য। 14 ক্ষেত্রে হচ্ছে যে আনপারফর্ম যে পার্টটা ওইটা যদি মানে ছোট হয়, সেক্ষেত্রে হচ্ছে তাকে আহ মানে পারফরমেন্সের জন্য বাধ্য করা যাবে। গুড। আর 15তে হচ্ছে যে যদি আনপারফর্ম পার্টটা হচ্ছে বড় হয়, সেক্ষেত্রে জেনারেলি তাকে বাধ্য করা যাবে না। এক্সেপশনস আছে, যদি সে রাজি থাকে তাহলে সেক্ষেত্রে করা যাবে। ভেরি গুড, খুবই দারুণ ভাবে বলছেন আপনি, একদম চমৎকার। এর বাইরে আর কোনো ভালো উদাহরণ হতে পারে না। যেমন একটা উদাহরণ দিয়ে শেষ করি। এই যে এখানে একটা উদাহরণ দিয়ে শেষ করি। এ কন্ট্রাক্ট টু সেল বি আ পিস অফ ল্যান্ড কনসিস্টিং অফ 100 বিঘাস, মানে এ বি এর সাথে একটা চুক্তি করছে 100 বিঘা জায়গা বিক্রি করবে। ইট টার্নস আউট দ্যাট 50 বিঘাস অফ দ্য ল্যান্ড বিলং টু এ। দেখা গেল শুধুমাত্র এর এখানে শুধুমাত্র 50 বিঘা, আর বাকি 50 বিঘা হচ্ছে একটা স্ট্রেঞ্জারের, একটা ভিন্ন একটা লোকের, যে এই জায়গাটা বিক্রি করবে না। তার মানে এ বি এর সাথে চুক্তি করছে জায়গা বিক্রির 100 বিঘার, বাট দেখা গেল এর মাত্র আছে সেখানে 50 বিঘা। এ ক্যান নট অবটেইন আ ডিক্রি এগেইনস্ট বি, মানে এ বি কে স্পেসিফিক পারফরমেন্স করতে বাধ্য করতে পারবে না। কি বলছি? বাধ্য করতে পারবে না, যে ক্যান নট অবটেন কি লিখছে, বাধ্য করতে পারবে না। বা আমরা পারবে আরো না। ঘুরে ঘুরে বলতে পারি, বি ক্যান নট বি কম্পেলড, বা এ ক্যান নট কম্পেল বি, মানে যেভাবে প্যাসিভ অ্যাক্টিভ মিলে যেভাবে বলতে পারি। মানে এখানে মোট কথা হচ্ছে যে বি মানে যে ক্রেতা, তাকে এই কন্ট্রাক্ট কন্ট্রাক্ট পারফর্ম হ্যাঁ, মানে বাধ্য করা যাবে আমি না। হচ্ছে হ্যাঁ, আমি হচ্ছে 100 বিঘায় নিতে চেয়েছিলাম, এখন সেটা নাই, 50 আছে, কিন্তু আমি 50 বিঘা নিব না। সেক্ষেত্রে আপনি আমাকে ফোর্স করতে পারবেন না যে পারবেন না, আপনাকে বা এটা বা নিতেই কোর্টও হবে। আপনাকে ফোর্স করতে পারবে না। করতে রাইট। পারবেন না। হ্যাঁ। তবে এই যে বাট লেগছে, তবে যদি আপনার কাছে মনে হয় না এই 50 শতকে 50 শতক হইলেও আমার চলবে, 100 বিঘার চুক্তি করছি, 100 বিঘার টাকা আপনি রাখেন, আমার 50 শতক হইলেও চলবে, সেক্ষেত্রে কিন্তু কোর্ট আবার কি করতে পারে, এই যে আপনি যদি সে ওয়েভ করেন, মানে আপনার যে বাকি যে 50 বিঘার জন্য যে জরিমানা, সরি যে আমার মানে যে আপনার যে ক্ষতিটা হচ্ছে সেটাকে যদি আপনি কি করেন, ওয়েভ করেন, কি করেন, হ্যাঁ, ওয়েব ওয়েব তো বুঝেন, মানে আমি এটা দরকার নাই, ঠিক আছে 100 বিঘার জন্য আপনার দরকার সাথে নেই। আমার 1 লাখ টাকা চুক্তি হয়েছে, 1 লাখ টাকা আপনাকে দিব, 50 শতক দিয়ে দেন, কোনো সমস্যা নেই। থাকে না এরকম অনেক সময়, যে ভাই যা আছে হ্যাঁ, তার হ্যাঁ, এটাই, যে এই পরবর্তীতে যদি আপনি সেগুলো ওয়েভ করেন, তখন সেক্ষেত্রে কোর্ট কি, কোর্ট সেক্ষেত্রে সেক্ষেত্রে যে বি ইজ এন্টাইটেলড টু ডিক্রি ডাইরেক্টিং টু এ, সেক্ষেত্রে টাইটেল দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে তাকে বাধ্য করা যাবে, বা সেক্ষেত্রে চুক্তিটা বাস্তবায়ন করা যাবে। যাবে। ক্লিয়ার হয়েছে? হুম। মানে আচ্ছা, আমি সেক্ষেত্রে একটু আমার বোঝার সাথে আমি একটু রিপিট করি প্লিজ। হ্যাঁ হ্যাঁ যে করেন। হচ্ছে আমি আপনার কাছ থেকে 100 বিঘা জমি কিনবো,
এরকম একটা কন্ট্যাক্ট আমাদের হলো। কিন্তু হুম আপনি এখন যে আমি দেখলাম যে আপনার কাছে হচ্ছে 100 বিঘা নাই, 50 বিঘা আছে এবং সেটার দামটা আসলো কথা কথা এক 50 লাখ লাখ টাকা টাকা আচ্ছা 50 লাখ টাকা, হ্যাঁ। 1 লাখ টাকা হুম আসলো, হুম, হ্যাঁ। হুম। তো এখন হচ্ছে আপনি বললেন যে আমি তো এখন আমার কাছে তো আমি 100 বিঘাই তো আমি দিতে পারছি না, এখন আপনি এটা নিতে পারেন যদি আপনার কোনো অসুবিধা হুম নাই। তা আমার কাছে হুম, 50 লাখ টাকা এটা ওরকম কোনো সমস্যা না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যেটা পেলাম সেটাই, আপনি আমাকে জমি দিয়ে দিন, এটা নিয়ে আর আমাদের কোনো ইস্যু অ্যারাইজ হবে না। এটা যদি রাইট আমি কনসিডার করি তাহলে পারবো, না হলে হচ্ছে রাইট। আমি যদি বলি যে না 100 বিঘা চেয়েছিলাম ওটাই দিতে হবে, আমি এই কন্ট্যাক্ট আর করবো না, আমি সেটা উইথড্র করতে চাইলে সেটাও করতে পারবো। ভেরি গুড, একদম ওইটাই ওইটাই। তো পরীক্ষায় ঠিক এভাবেই আসবে, পরীক্ষা আসবে যে এ বি এর সাথে একটি জায়গা বিক্রির জন্য চুক্তি করলো, জায়গার পরিমাণ হচ্ছে 100 বিঘা। পরবর্তীতে দেখা গেল যে এ এর সেখানে মাত্র জায়গা হচ্ছে 50 বিঘা। এখন বি কে কি এই চুক্তি বাস্তবায়নে বাধ্য করা যাবে কিনা, পরীক্ষা এভাবে আসবে। তখন উত্তর কি হবে? উত্তর কি হবে? যাবে। যাবে না স্যার, বাধ্য করা যাবে না। না না, 50 বিঘার কথা না এটা, বুঝেন হুম। নাই? বি কে বাধ্য করা যাবে না। তো আশা করি 15 পর্যন্ত আমরা চলে আসছি, এরপরে আজকে রাত হয়ে গেছে, বাকিটা করে ফেলবো। আমরা কেন ডিপলি পড়াচ্ছি, এই ডেপথ লার্নিংটা না হইলে পরবর্তীতে কনফিউশন থেকে যাবে। এখন এখন আপনারা স্পেসিফিক রিলিফাই যখন উল্টাবেন, আমার কথাগুলো মাথায় ভাসবে, দেখবেন যে খুব সহজে বুঝতে পারবেন। এবার আপনাদের দিক দিক থেকে একটু রিয়াকশন বা ইন্টারাকশন শুনি। বলেন এতক্ষণ ধরে যে পড়াটা পড়াইছি এটা সবটা বুঝে আসছে কিনা, সবই বুঝছেন পুরো? স্যার সেকশন 13 অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাইলে স্যার আমার জন্য ভালো হইতো স্যার। সেকশন 13-তে কি আছে? সেকশন 13 হচ্ছে স্যার ওই কন্ট্রাক্ট পার্শিয়ালি সুপারভিনিং যেটা স্যার ইম্পসিবিলিটি। করে। ও, জি স্যার। সুপারভিনিং ইম্পসিবিলিটি বিষয়টা হচ্ছে আপনি একটা চুক্তি করলেন, চুক্তি করলেন মানে কি রেজিস্ট্রেশন হয়ে গেছে, দলিল হয়ে গেছে, ঠিক আছে। দুই পক্ষেরই পারফরমেন্স কিছু কিছু বাকি আছে। সেক্ষেত্রে কন্ট্রাক্ট অ্যাক্ট বলে যে এটা আর পারফর্ম হবে না, বাট এসআর অ্যাক্ট বলে যে এটা পারফর্ম করা যায়। এই যে লেখেন, দেখছেন, নট হোলি ইম্পসিবল, মানে এটা পুরোটা ইম্পসিবল না, এটা এটা স্টিল পসিবল। তো সেখানে কি বললো, উদাহরণ উদাহরণ দিল এরকম, একটা উদাহরণ দিলে বুঝবেন শফিক। জি স্যার। জি উদাহরণ আপনাকে নিয়ে দিই, শুনেন। ধরেন আমি আপনার কাছে নোয়াখালীতে একটা 2 তলা বাড়ি বিক্রি করব। 2 তলা বাড়ির দাম হচ্ছে ধরুন 2 লাখ টাকা, ঠিক আছে। তো আপনি আমাকে দিলেন 50,000 টাকা, কত টাকা? 50,000। তো আমাদের মধ্যে কি হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল। দখল কি এখনো দিছি আমি? নো স্যার। দখল দেওয়ার আগে ওখানে ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পে বাড়িটা একতলা ভেঙে গেল। একতলা কি ভেঙে গিয়ে ডিস্ট্রয় হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল? ডিস্ট্রয় বাই, ভেঙে গেছে। ডিস্ট্রয় বাই কি? সাইক্লোন। সাইক্লোনে ডিস্ট্রয় হয়ে গেল। এখন আপনি বলতেছেন স্যার এটা তো ডিস্ট্রয় হয়ে গেছে, সাইক্লোন হয়ে গেছে, এখন স্যার আমি এটা বাড়ি নিব না, এই সেইগুলো সেগুলো করতেছে। এখন আপনাকে কি বাধ্য করা যাবে যে বাকি বাকি 1.5 লাখ টাকা দেন? উম, বাধ্য করা যাবে? বাধ্য করা যাবে স্যার, যাবে না। যাবে। ক্লিয়ার হয়েছে? কারণ জি আগে স্যার। কি হয়ে গেছে, চুক্তি আগে হয়ে গেছে, চুক্তি আগে হয়ে গেছে, চুক্তি হওয়ার পর। আর এখানে কিন্তু একটা এই যে শব্দের চয়ন দেখতে হবে, ডিস্ট্রয় হয়েছে। ডিস্ট্রয় ডিস্ট্রয় মানে কি একদম টোটালি ফিনিশ হয়ে যায়, মানে চিজ টু এক্সিস্ট এবং ডিস্ট্রয়ের মধ্যে পার্থক্য আছে। চিজ টু এক্সিস্ট মানে এটা আর নাই, এটা এটা দুনিয়াতেই নাই, এটা একদম মাটির তলে চলে গেছে। আর আমি আপনার কাছে বাড়ি বিক্রি করছি, কথার কথা। হুম, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু হাউস দেখছি, কি লিখছে? হাউস। হাউস কিসের উপর থাকে শফিক? স্যার জমির উপরে বা জমির উপর। তো মাটির জমি উপরে। তো আপনার আছেই, জমি পাইতেছেন না আপনি, বিল্ডিং এ না জি ভাঙছে, স্যার। জমি তো আছে। জি তো এই জন্য মানে কিছু তো আছে রে ভাই, এই জন্য আপনাকে কি করা যাবে, বাধ্য করা যাবে। ক্লিয়ার হয়েছে? এখন জি আপনি স্যার। যেটা করতে পারেন, যেটা আমরা কোর্টে করি, কারণ এখানে সবকিছু মেবির মধ্যে, এই যে মেবি লেখছে, কি লেখছে? মেবি। বাধ্য করা যাবে মানে মেবি, বাধ্য করতেই হবে, এটা তখন মাস্ট বি হয়ে যাবে, বাধ্য করা যাবে মানে মেবি। আপনি যেটা আমরা কোর্টে, যেটা আপনি কোর্টে করতে পারেন, আমি যখন মামলা করবো যে আপনি যখন বাকি টাকা আমাকে দিচ্ছেন না, ধরেন 50,000 টাকা দিচ্ছেন, বাকি 1.5 লাখ টাকা দিচ্ছেন না, আমি তো কোর্টে মামলা করবো। কোর্টে মামলা করে আদালতকে বলবো যে আদালত, মাননীয় আদালত এই শফিককে বাধ্য করেন বাকি টাকা দেওয়ার জন্য। তখন শফিক কি বলবে? শফিক বলবো যে স্যার আমি তো স্যার 2 লাখ টাকা দিয়ে বাড়িটা নিলাম, 2 তলা বাড়ি, স্যার তো সাইক্লোনে ভেঙে গেছে,
আমারও তো স্যার ক্ষতি হয়েছে। আর আমি বলবো সাইক্লোনে ভাঙছে, আমি তো ভাঙি নাই, এটা তো অ্যাক্ট অফ গড, এটা তো আমি ভাঙি নাই, এটা তো আমার তো দোষ না। যেদিন রেজিস্ট্রেশন হয়েছে সেদিন তো বাড়ি ঠিকই ছিল, এরপরে আল্লাহ ভাঙে ফেলাইছে, এখন আমি তো কিছু করতে পারবো না। আমি আমার যুক্তি, আপনি আপনার যুক্তি। তখন কোর্ট যেটা বলবে যে যেহেতু 1 লাখ একতলা ভেঙে গেছে, মহিবুল্লাহ সাহেব আপনি এক কাজ করেন, আপনি 1,20,000 টাকা নেন। কত টাকা নেন? 1,20,000 টাকা। 80,000 টাকা কি করে দিবে? মাফ করে দিতে পারে। এটা কোর্টের সিদ্ধান্ত, এটা কোর্ট জি স্যার, ক্লিয়ার, এবার ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। যা করে। ফুল ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। এবার বাকিরা একটু বলেন, আজকে আজকে একদম সেকশন 15 পর্যন্ত সব বুঝছেন কিনা। এবার আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করি। শরীফ ভুঁইয়া আছেন? শরীফ ভুঁইয়া কি ঘুমাই দিচ্ছে? লা- লাবণী বুঝছেন পুরোটা? জি মানে লিয়া লিয়া বুঝছেন? জি। ওকে, আর কোনো কনফিউশন আছে এই সেকশন গুলো নিয়ে? উম, মানে আমার নাই, আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে, সবগুলোই ভালো। বাসায় পড়েন, পড়ার পরে কোনো কনফিউশন আশা করি থাকবে না, আর নেমোনিক গুলো একটু পড়বেন এখন। আমি যতটুকু আমি বিলিভ করি সেটা হচ্ছে কোনো কনফিউশন এখন আর থাকা উচিত না, থাকার কথাও না। ক্লাস শেষে জাস্ট এই সেকশন গুলো রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবেন, ওকে?